তোর কাছে কিছু টাকা হবে? আমার ওষুধ শেষ হয়ে গিয়েছে, সেগুলো কিনে আনতে হবে। সেই সাথে অবনীর স্কুলের বেতনটাও দিতে হবে। কালকে তো স্যার বলে দিয়েছেন যাদের বেতন বাকি আছে তারা বেতন নিয়ে স্কুলে আসবে। আম্মু, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এখনো কোনো টিউশনির মাস শেষ হয়নি, তাই টাকা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে। আজকে তোর বাবা বেঁচে থাকলে তোর এই কষ্টটা হতো না। তুইও বাকি সব ছেলেগুলোদের মতো আনন্দ করে দিন কাটাতে পারতি। কিন্তু আমাদের কি ভাগ্য দেখ। আম্মু, তুমি এসব কথা বলো না তো। এগুলো বলে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। আমার টিউশনির সময় হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। আর টাকা নিয়ে চিন্তা করবে না, আমি টাকা পেলেই তোমাকে পাঠিয়ে দেব। আচ্ছা, বাড়ি আসবি কবে? বাড়িতে যাব কিভাবে? সেখানে গেলে পেটে ভাত জুটবে না। তুই বাড়ি চলে আয়, ওই শহরে তোকে থাকতে হবে না। আমি এমন টাকা চাই না যেটাতে তোকে দেখতে পারবো না। বাড়ি গিয়ে কি করব? এখন শহরে আছি, এজন্য টিউশনি করে তোমাকে টাকা পাঠাচ্ছি এবং নিজেও পড়াশোনা করছি। গ্রামে গেলে তো চাষ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আচ্ছা, পরে কথা বলবো, টিউশনে যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থেকো। কলটা কেটে দিলাম, ফোনটা পকেটে রেখে হাঁটা শুরু করলাম টিউশনি করানোর জন্য। আমার টাকার দরকার, প্রচুর টাকার দরকার। আম্মুর ওষুধ শেষ হয়ে গেছে, ছোট বোনের স্কুলের বেতন দিতে হবে, নিজের হোস্টেলের ভাড়া দিতে হবে, আরও কত কি। আমি সাজ্জাদ কেয়ার, বর্তমানে ঢাকায় থাকি। এসেছি পরীক্ষা শেষ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। পরিবার বলতে শুধু আম্মু এবং ছোট বোন। পরিবারের একমাত্র আয়ের উৎস বাবা ছিলেন, তিনি 2 বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকে পরিবার চালানোর দায়িত্ব আমার উপর এসে পড়েছে। নিজের বাড়িতে থেকে পরিবার চালানো সম্ভব ছিল না, তাই বাবার মৃত্যুর পর ঢাকায় চলে আসি। এখানে এসে হোস্টেলে উঠি, একটা কলেজে ভর্তি হই এবং হোস্টেলের কয়েকজন বন্ধুর সাহায্যে 3টা টিউশনি নিয়েছিলাম। সেইগুলো থেকে প্রায় তার কিছু টাকাটা আম্মুকে দিই এবং নিজে চলি। আজ 2 বছর পেরিয়ে গেছে, এই শহরে এসেছি। 2 বছরে মাত্র একবার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে থাকবো কিভাবে? কাজ না করে বাড়িতে বসে থাকলে কারো ভাগ্যে খাবার জুটবে না, তাই বাড়িতে যায় না। এখন যে বাসায় টিউশনি করাতে যাচ্ছি সে বাসার মালিক অনেক ভালো মানুষ। ওনাদের মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি ওনার মেয়েকে ক্লাস 6 থেকে পড়িয়ে আসি। আমার পড়ানো দেখে ওনারা আমাকে আরও 3টা টিউশনি ধরিয়ে দিয়েছে, আর একটা আমি নিজে ঠিক করেছি। এখন মোট 7টা টিউশনি করাই, সেগুলো থেকে যা পাই তা দিয়ে আমাদের ভালোই চলে যায়। ছাত্রী বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। একটু পর বাসার কাজের মেয়ে দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে পড়ার টিভি খেলাম। একটু পর আমার ছাত্রী এলো, তাই ওকে পড়ানো শুরু করলাম। পড়াচ্ছিলাম এবং তার ফাঁকে ফাঁকে আন্টিকে খুঁজছিলাম। এই বিষয়টা আমার ছাত্রী লক্ষ্য করেছে। ছাত্রীর নাম সুমাইয়া। স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? না, কাউকে খুঁজছি না তো। সত্য কথা বলুন, আমি সেই প্রথম থেকেই দেখছি আপনি যেন কাকে খুঁজছেন। তেমন কিছু না, তুমি পড়ায় মনোযোগ দাও। সুমাইয়া কিছুটা সন্দেহ নিয়ে পড়া শুরু করলো। পড়ানো শেষ করে আমি টেবিল থেকে উঠে আসতে যাব, এমন সময় সুমাইয়া বলল, আপনি উঠবেন না, বসে থাকুন, আমি একটু পর আসছি। আমার অন্য জায়গায় টিউশন আছে, সেখানে যেতে হবে। মাত্র 2 মিনিট লাগবে, আমি আম্মুর কাছে যাবো আর আসবো। এরপর আমি কিছু বলার আগে সুমাইয়া চলে গেল। একটু পর হাতে কিছু টাকা নিয়ে এসে বলল, আপনার বেতনটা নিয়ে যান, সকালে আম্মুর কাছে থেকে নিয়ে রেখেছিলাম আপনাকে টিউশনি শেষে দিব বলে। আমি কিছু না বলে হাসি মুখে টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর বিকাশের দোকানে গিয়ে আমার বিকাশে টাকাগুলো পাঠিয়ে দিলাম। সময় বোধ হয় আমার মুখ দেখে বুঝতে পেরেছিল যে আমার টাকা দরকার, তাই আজকে বেতনটা দিয়ে দিল। তাতে আমার ভালোই হয়েছে, ওষুধ এবং স্কুলের বেতনের টাকা ম্যানেজ হয়ে গেল। চারিদিকে সন্ধ্যা নামছে, এখনও 3টা টিউশনি বাকি আছে। আমি দুপুর 3টা থেকে টিউশনি করানো শুরু করি, এতে যতক্ষণ লাগে লাগুক। শেষ করে হোস্টেলে যাই। সবগুলো টিউশনি শেষ করে হোস্টেলে ফিরতে ফিরতে রাত 10টার কাছাকাছি বেজে গেল। তাই দেরি না করে ডিনার করে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে ভার্সিটির অ্যাডমিশনের জন্য কোচিং আছে। পরের দিন সকালে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এমনটা প্রায় হয়, মাঝে মাঝে মধ্যরাতে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। বালিশের ফাঁক থেকে মোবাইলটা বের করে টাইম দেখলাম, সকাল 7:30 বাজে। 9টা থেকে কোচিং, তাড়াতাড়ি করে গোসল করে রেডি হতে হবে। কোচিং হোস্টেল থেকে অনেকটা দূরে, যেতে 10 থেকে 15 মিনিটের মতো লাগে। তাই আর দেরি না করে ওয়াশরুমে গিয়ে
গোসল করে নিলাম। তারপর রেডি হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সাধারণত সকালে নাস্তা করি না। নাস্তা করার টাকাগুলো বাঁচিয়ে রেখে অন্য কাজে লাগাই। কোচিং শুরু হওয়ার 20 মিনিট আগে কোচিং এসে গেছি। আমি সহ 4 জন কোচিং এসেছে। ক্লাস শুরু হবে 9টার দিকে। ব্যাগ নিয়ে ক্লাসরুমে রেখে মাঠে চলে এলাম। হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। ফোন বের করে দেখলাম আম্মু কল করেছে। রিসিভ করতেই আম্মু বলা শুরু করলো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওষুধ কিনেছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কালকে সন্ধেবেলায় ওষুধ কিনে এনেছি। অবনীর স্কুলের বেতন দিয়েছো? হ্যাঁ, আজকে সকালে বেতন সহকারে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। সকালের নাস্তা করেছিস? আমি মনে মনে বললাম, এখন যদি না বলি আম্মু মন খারাপ করবে, এটা নিশ্চিত। মিথ্যা বলে কাটিয়ে দিতে হবে। হ্যাঁ আম্মু, আমি নাস্তা করে কোচিং এসেছি। তোমরা নাস্তা করেছো? হ্যাঁ করেছি। তোর কোচিং বোধহয় শুরু হবে। যা, তুই ক্লাস করে আয়, পরে আবার কথা হবে। ঠিক আছে, কলটা রাখলাম তাহলে। ঠিক আছে। আমি কলটা কেটে দিলাম। পৃথিবীতে এই দুইজন মানুষ ছাড়া আমার আপন কেউই নেই। দিনের শুরুতে বা শেষে দুজনের সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়। দুজন বললে ভুল হবে, কারণ অবনীর সাথে খুব কম কথা হয়, আম্মুর সাথে খুব বেশি পরিমাণে কথা হয়। 9টা বাজতে 5 মিনিটের মতো বাকি আছে। এর মধ্যে অনেক স্যার চলে এসেছে, যে যার ক্লাসের দিকে যাচ্ছে। আমিও মাঠে দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে প্রবেশ করলাম। স্যার এখনও আসেনি। সময় হলে তিনি চলে আসবেন। আমার জীবনে বন্ধু বলতে কয়েকজন ছিল, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে তাদের অবহেলা বেড়ে গেল। তারপর কথা বলাই বন্ধ হয়ে গেল। তারপর থেকে তাদের খোঁজ নেই। আমিও নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করতে চাইনি। একা থাকতে বেশি পছন্দ করি। হোস্টেলে কয়েকজন রুমমেট আছে, ওদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না। ক্লাসে স্যার প্রবেশ করলেন, হাতে নোটিশ বুক। হয়তো আসে কিছু নোটিশ দেবেন। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। স্যার বুকটা ওপেন করে পড়া শুরু করলেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 4 তারিখ শনিবার সকাল 10 ঘটিকায় আপনাদের কাঙ্ক্ষিত ভার্সিটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আমাদের কোচিং আগামী 3 তারিখ পর্যন্ত কার্যক্রম হইবে। তারপর আপনাদের ক্লাস বন্ধ হয়ে যাবে। কথাগুলো বলে স্যার বুকটা রেখে দিয়ে ক্লাস করানো শুরু করলেন। আমি মনে মনে ভাবছিলাম, আজকে 28 তারিখ বলতে গেলে আর মাত্র 6 থেকে 7 দিনের মতো বাকি আছে। এই কয়দিনের মধ্যে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, না হলে সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। চিন্তাভাবনা শেষ করে ক্লাসে মনোযোগ দিলাম। সকল ক্লাস শেষে কোচিংয়ের হোস্টেলে ফিরে এলাম। তারপর পড়তে গেলাম। চিন্তাভাবনা শেষ করে ক্লাসে মনোযোগ দিলাম। সকল ক্লাস শেষে কোচিং থেকে হোস্টেলে ফিরে এলাম। তারপর পড়তে বসলাম, কারণ সামনে এক্সাম। আমাকে সফল হতে হবে। ঢাকা ভার্সিটিতে আমাকে চান্স পেতে হবে। দুপুর পর্যন্ত পড়ে লাঞ্চ করলাম। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে 3টায় বেরিয়ে পড়লাম টিউশনি করানোর জন্য। এভাবে কোচিং টিউশনি করিয়ে কেটে গেল 6 দিন। আজকে সকাল 10টায় এক্সাম, তাই ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া শুরু করে দিয়েছি। প্রস্তুতি অনেক ভালো, চান্স পেয়ে যেতে পারে। ভার্সিটি হোস্টেলের কাছে হওয়ায় 9টা 15 দিকে বের হলাম। তারপর পায়ে হেঁটে ভার্সিটির গেটের সামনে গেলাম। গেট দিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক শিক্ষার্থী ভিড় জমিয়েছে। এত মানুষ পরীক্ষা দিতে আসবে এটা আমার জানা ছিল না। সবার গায়ে দামি দামি জামা কাপড়, আর আমার গায়ে নর্মাল জামা কাপড়। বেশিরভাগ মানুষের খেয়াল আমার দিকে। কি দেখছে সেটা বুঝতে পারছি না। তাদের তাকানোর দিকে খেয়াল না করে নিজের সিট নম্বর খুঁজে বসে পড়লাম। ঠিক 10টার দিকে এক্সাম শুরু হলো। এক্সাম শেষ করে হোস্টেলের দিকে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। এক্সামের রেজাল্ট 3 দিন পর জানিয়ে দেওয়া হবে এবং আগামী সপ্তাহে থেকে ক্লাস। প্রতিদিনের মতো দুপুর 3টার দিকে হোস্টেল থেকে বের হলাম টিউশনি করানোর জন্য। এক এক করে সকল টিউশনি শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। রাত 10টার দিকে টিউশনি শেষ করে হোস্টেলে যাচ্ছিলাম। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখলাম অবনী ফোন করেছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলা শুরু করলো, ভাইয়া কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাইরে আসিস নাকি? গাড়ি আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, টিউশনি শেষ করে হোস্টেলে ফিরছি। তোকে না বলেছি রাতের বেলা বাইরে ঘোরাঘুরি করবি না, কিন্তু তুই তো আমার কথা শুনিসই না। কি করবো বল, বাধ্য হয়ে করা লাগছে। আর রাতে বাইরে থাকলে আমার কিছু হবে না। তবুও সাবধানে থাকবি। বাড়িতে আসবি কবে? দেখি কবে যেতে পারি। এবার একটু আয়, অনেকদিন হয়ে গেছে তোকে দেখি না। এবার একটু ছুটি নিয়ে আসতেই পারিস। এই বিষয়ে পরে কথা বলবো। আগে বল,
তোর পড়াশোনা কেমন চলছে? ভালো করে পড়াশোনা কর, সামনে বড় পরীক্ষা, রেজাল্ট ভালো করা চাই। আমি সম্পূর্ণ চেষ্টা করব রেজাল্ট ভালো করার। এখন বাকিটা আল্লাহর হাতে, তিনি যা করবেন ভালোর জন্য করবেন। হুম, আচ্ছা এখন তাহলে রাখি, পরে কথা হবে। আচ্ছা, ভালো থাকিস। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। আজ অনেকদিন পর অবনীর সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। কথা বলতে বলতে হোস্টেলের সামনে চলে এসেছি। হোস্টেলের গেট রাত 10:30 পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমি 10টা থেকে 10:15 ভিতরে হোস্টেলে প্রবেশ করে ফেলি। বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে প্রবেশ করলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে এলো। আমি চান্স পেয়ে গিয়েছি, আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে। এখন খরচ অনেকটা বেড়ে গেল, বই কিনতে হবে, তারপর ভালো দেখে জামা কাপড় কিনতে হবে। অবশ্য জামা কাপড় যা আছে সেটা দিয়ে চলে যাবে, কিন্তু বইগুলো বাধ্যতামূলক কিনা লাগবে, না হলে পড়বো কি দিয়ে? আমার কাছে কয়েক হাজার টাকা আছে, সেটা দিয়ে সব বই হবে কিনা দোকানদারি ভালো জানে। আজকে মঙ্গলবার, আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে, তার আগে সব ব্যবস্থা করতে হবে। এখনও একটা টিউশনির বেতন পায়নি, সেটা যদি পেয়ে যায় তাহলে বই কেনাটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু ওনারা তো এত তাড়াতাড়ি টাকাটা দেবে না, ওনাদের বেতন দিতে 10 থেকে 12 তারিখ লেগে যাবে। এমন কোনো বন্ধু নেই যে তার কাছে টাকা ধার নিয়ে বই কিনবো। কী যে করবো কিছুই বুঝে উঠতে পারছি না। এত চিন্তা করে লাভ নেই, চিন্তা করলে সমস্যার সমাধান হবে না। পকেটে যা টাকা আছে আপাতত ওই টাকা দিয়ে জরুরি বইগুলো কিনে নিয়ে আসবো। ঘড়িতে দুপুর 2টা বাজে, ডিনার করে বিছানায় শুয়ে আছি। 1 ঘন্টা পর টিউশনি করানোর জন্য বের হব, তাই এখন বিশ্রাম নিচ্ছি। 3টা বাজার সাথে সাথে হোস্টেল থেকে বের হয়ে গেলাম টিউশনি করানোর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো টিউশনি করিয়ে লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে হোস্টেলে ফিরলাম। প্রথমে ভেবেছিলাম যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে বই হবে না, কিন্তু আমার ধারণা ভুল। আর মাত্র একটা বই কিনলে সবগুলো বই হয়ে যাবে। কালকে সকালে ভার্সিটির প্রথম দিন এবং ক্লাস। জানি না কালকের দিনটা আমার কেমন যাবে, তবে আশা করছি সবকিছু ভালোই কাটবে। সুন্দর একটা মুহূর্তের আশা নিয়ে রাতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় রাস্তার পাশে হোটেল থেকে সকালে নাস্তা করে নিলাম। আমি সাধারণত নাস্তা করি না, তবে আজকে করে নিলাম। নাস্তা করে আবার ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটি এসে ক্লাস খুঁজে একটা বেঞ্চে বসে পড়লাম। ক্লাসে অনেকে আমার দিকে তাকিয়ে আছে, কী কারণে তাকিয়ে আছে সেটা আমার অজানা। আমি মাথা নিচের দিকে করে আছি। এই, তুই এখানে বসে কি করছিস? ওঠ এখান থেকে। মাথা নিচু করে বসেছিলাম, এমন সময় একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেয়ে মাথাটা তুললাম। আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আমার এমনভাবে তাকানো দেখে বোধহয় মেয়েটা কিছুটা বিরক্ত হলো। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এখান থেকে ওঠ। আমি উঠবো কেন? উঠবি না মানে? এটা আমার জায়গা, তুই কোন হিসেবে এখানে বসেছিস? কই, এখানে তো আপনার নাম লেখা নেই, তাহলে আপনি কিভাবে এটাকে নিজের জায়গা বলে দাবি করছেন? শুধু এখানে না, সারা ভার্সিটিতে আমার নাম লেখা আছে। আর শোন, আমি তোর সাথে কথা বলতে চাই না, তাই এখান থেকে উঠে যা, নাহলে অনেক খারাপ হবে। মেয়েটির সাথে আরো 2জন মেয়ে ছিল, হয়তো ওরা মেয়েটার বান্ধবী হবে। আমি মেয়েটার সাথে কথা বলছিলাম দেখে ওদের ভেতরে একজন বলে উঠল, ইরা, তুই ওর সাথে এত কথা বলছিস কেন? ওর ব্যাগটা পিছনে পাঠিয়ে দে। এটা বলার সাথে সাথে মেয়েটা আমার ব্যাগটা নিয়ে পেছনে রেখে দিল। তারপর বলল, আজকের পর থেকে তোকে যেন এখানে আর বসতে না দেখি। এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া আর কেউ বসবে না। এখন যা, ভাগ। ভার্সিটিতে আজকে প্রথম দিন, তাই মেয়েটা মানে এর সাথে কোনো ঝামেলা করলাম না, চুপচাপ পেছনে এসে বসে পড়লাম। এই মেয়েটার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে গালে কয়েকটা থাপ্পড় পড়ে যেত। আজকে কিছু বললাম না, তার কারণ একে তো মেয়েকে চিনি না, তার উপর ওর পরিচয় জানি না। তার সাথে ভার্সিটিতে প্রথম দিন, তাই আমি চাই না আমাকে নিয়ে কোনো ঝামেলা তৈরি হোক। পেছনে একা একা বসে আছে, কারোর সাথে তেমন একটা কথা বলছি না, কেউ আমার সাথেও কথা বলতে আসে না। একটু পর স্যার ক্লাসে প্রবেশ করলো। প্রথম দিন হওয়ার কারণে আজকে তেমন ক্লাস হয়নি। সবার পরিচয় নিতে নিতে ক্লাস শেষ হয়ে গেছে। সবগুলো ক্লাস শেষ করে ক্যাম্পাসে দিয়ে হাঁটছিলাম, এমন সময় কয়েকজন ছেলে আমাকে ওদের কাছে ডাকলো। আমি ওদের কাছে যাওয়ার পর ছেলেগুলো ভেতরে একজন বলল, ভার্সিটিতে নতুন? হ্যাঁ, আজকে প্রথম দিন। নাম কি? সাজ্জাদ। আমাদের চিনো? আমি এই ভার্সিটির কাউকে চিনি না। তোমার কোনো বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে এসো, তারা বলে দিবে আমরা কে।
দুঃখিত, আমার কোনো বন্ধু বান্ধব নেই। আমি সবসময় একা থাকতেই পছন্দ করি। ও আচ্ছা, তাহলে যেতে পারো, আর কোনো সমস্যা হলে আমাদের বলবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে সেখান থেকে চলে আসি। সেগুলোর সাথে মাঝে মাঝে দেখা হতো, কিন্তু কখনো কথা বলা হয়নি। এরা এখানকার সবচেয়ে বখাটে ছেলে, তবে এরা মেয়েদেরকে প্রচুর সম্মান করে, কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি। অথচ আশিদের উপাধি বখাটে ছেলেগুলো আমার সিনিয়র। ওদের সাথে কথা শেষ হলে আমি গেটের দিকে যেতে লাগলাম। হোস্টেলে ফিরে যেতে হবে, তাই গেট দিয়ে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা গাড়ি একদম আমার পাশ দিয়ে চলে গেল। গাড়িটা ভার্সিটির ভেতর থেকে বের হয়েছে, আর একটু হলেই আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যেত। কিন্তু গাড়ির ভেতরে কে, তাকে দেখার খুব ইচ্ছে হলো, তাই বললাম, গাড়ি চালাতে না জানলে গাড়ি নিয়ে ভার্সিটিতে আসিস কেন? কথাগুলো বোধহয় যে গাড়ি ড্রাইভ করছিল সে শুনতে পেয়েছিল, তাই কথা শেষ হওয়া মাত্র গাড়ি থামালো। গাড়ি কে ড্রাইভ করছিল সেটা আমি জানি না, তবে এখন জেনে যাব। আমি গাড়িটার দিকে তাকিয়ে আছি। গাড়ির দরজা খুলে ইরাকে নামতে দেখলাম। ইরা হলো সেই মেয়েটা যার সাথে ক্লাসে সিট নিয়ে সমস্যা হয়েছিল। ইরার আগে একটা ভাব নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। কোনো কিছু না বলে আমার গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোকে কে বলেছে যে আমি গাড়ি চালাতে জানি না? আমাকে তোর মতো বোকা ভেবেছিস নাকি যে গাড়ি চালাতে পারবো না? আমি ইচ্ছে করে তোর সাথে এমন করেছি। মনে করেছিলাম তোর সাথে ধাক্কা লাগবে, কিন্তু তোর কিছুই হলো না। তোর কপাল অনেক ভালো, যার জন্য বেঁচে গেলি। এইটা বলে ইরা চলে যেতে লাগলো। ইরার এমন ব্যবহারে নিজেকে চুপ রাখতে পারলাম না। পেছন থেকে ইরাকে ডাকলাম, সে আমার কাছে এসে দাঁড়ালো। এবার কোনো কিছু না ভেবে কষে ইরার গালে একটা থাপ্পড় মেরে পড়লাম। অনেকক্ষণ ধরে তোর এমন ব্যবহার দেখছি, কিন্তু কিছু বলছিলাম না, তবে এখন বলবো, কিসের এত অহংকার করিস তুই? তোর এইরকম অহংকারের আমার কাছে কোনো মূল্য নেই। আর আমি তোর কি করেছিলাম যে আমাকে ধাক্কা মারতে চেয়েছিলি? ভেবেছিলাম আজকে প্রথম দিন, কারোর সাথে ঝামেলা করব না, কিন্তু সেটা আর হলো না। তোর সাথে একটা সমস্যা হয়েই গেল। তোকে কেন মারতে চেয়েছিলাম সেটা আস্তে আস্তেই জানতে পারবি, এত চিন্তা করিস না। আর আমাকে থাপ্পড় দিলি না, এটার জন্য খুব ভয়াবহ শাস্তি তোর জন্য অপেক্ষা করছে, শুধু দেখতে থাক তুই। হ্যাঁ, দেখবো। জীবনে চলার পথে তোর মতো অনেক ফাপড়বাজ লোক আসবে, তাদের থেকে নিজেকে কিভাবে ঠিক রাখতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ইরা আমার কথার কোনো উত্তর দিল না, রাগে চোখ বানিয়ে গাড়িতে গিয়ে বসলো। আমি ইরাকে পাত্তা না দিয়ে হোস্টেলের দিকে যেতে লাগলাম। ভেবেছিলাম আজকে কোনো প্রকার ঝামেলা করব না, কিন্তু বেয়াদব মেয়ে ইরার জন্য সেটা হলো না। শেষমেশ ওর সাথেই সমস্যা হলো। আমি জানি না সে আমাকে কিসের ভয় দেখায়, যার ভয় দেখাক না কেন, আমি আমার মতো এগিয়ে যাব। ইরার মতো মেয়ে মাঝপথে কাটা হতে আসবে, ওকে নিয়ে পড়ে থাকলে হবে না। চিন্তা ভাবনা করতে করতে হোস্টেলে চলে এলাম। ব্যাগটা নিয়ে নিজের জায়গায় রেখে কাঠের উপর বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় আমার রুমমেট ছোট ভাই সুজন বলল, ভাইয়া, আপনার গালে 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে, কিসের জন্য? কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। আমার বুঝতে বাকি থাকলো না সে কিসের কথা বলছে। আমি জানি না। এটা শুনে সুজন আর কিছু বলো না। আমি খাটের উপর বসে না থেকে ওয়াশরুমে চলে গেলাম। আয়নাতে গাল দেখলাম, হালকা করে 5 আঙ্গুলের দাগ দেখা যাচ্ছে। সেদিকে বেশি মনোযোগ না দিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। আমি ভালো করে জানি ইরার গেলেও আঙ্গুলের দাগ বসে গেছে, কারণ আমি অনেক জোরেই মেরেছি, এই জন্য দাগ বসে যাবে, এটা একদম নিশ্চিত। আজকের বাকি টিউশনি করিয়ে কেটে গেল। পরের দিন সকালে ভার্সিটিতে গেলাম। ক্লাসের দিকে যাচ্ছিলাম, এমন সময় ইরাসহ কয়েকজন মেয়ে আমার পথ আটকে দাঁড়ালো এবং বলল, কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আমাদের সাথে একটু কথা বলে যা। কালকে যে থাপ্পড় দিয়েছিলি তার রিটার্ন গিফটটা নিবি না? আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই, আমার পথ ছাড়ুন, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে এসে আমার মাঝে প্রবেশ করলো। ছেলেটা আমার থেকে একবার তাকে ইরাকে বলল, আপু, ছেলেটা তোমার ব্যাপারে কিছু জানে না, তাই এমন করছে। আমি ছেলেটাকে সব কিছু বুঝিয়ে বলবো, এরপর থেকে তোমার সাথে কথা বলতে আসবে না। ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে বলবে। ছেলেটা আমাকে ইরাদের সামনে থেকে নিয়ে ক্লাসে চলে এলো। তুমি কি পাগল? ওদের সাথে লাগতে গেছো কেন? তুমি কি ইয়ার পড়েছো জানো? না, কে ইরা? এরা হলো এই ভার্সিটির সভাপতির মেয়ে। সভাপতির সাথে ওর বাবা একজন বড় মাপের বিজনেসম্যানও। তাই তো বলি, ইরারে তো। হ্যাঁ, তাই তো কেউ ইরার সাথে ভালোভাবে কথা বলে না। এবং ইরার আশেপাশে যে সকল মেয়েগুলোকে দেখো, ওরা সবাই টাকার পাগল। ওরা টাকার জন্য ইরার পেছনে পড়ে থাকে। সেটা আর বলা লাগবে না, যে কেউ দেখলে বুঝবে। তুমিও এরার সাথে বেশি কথা বলো না, বললে তোমার সমস্যা হবে। আচ্ছা, তাহলে চলো ক্লাসে যাই। তারপর আমি এবং ছেলেটা
ক্লাসে প্রবেশ করলাম। আজকে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। আমার সাথে ছেলেটাও বসেছে। আমার নাম শাহিদ, তোমার নাম কি? আমার নাম সাজ্জাদ। ও, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি আমি আমু এবং ছোট একটা বোন। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমারও সেম কাহিনী। আমরা কি বন্ধু হতে পারি? পারি। তাহলে কিন্তু তুই করে বলতে হবে। ঠিক আছে, বলবো। ক্লাস শেষে আমার আরও কয়েকজন বন্ধু আছে, ওদের সাথে তোর পরিচয় করে দিব, কেমন? ওকে দিস। তখন ক্লাসে স্যার প্রবেশ করলো। তার কোনো কথা হলো না। স্যার আসার কিছুক্ষণ পর ইরা ক্লাসে প্রবেশ করলো, তবে স্যার তাকে কিছু বললো না। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, তাই শাহিদের সাথে ক্লাস থেকে বের হলাম। এখন ক্যাম্পাসে বটগাছের নিচে শাহিদের সাথে দাঁড়িয়ে আছি। শাহিদ ওর বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করছে। এর একটু পর 3জন মেয়ে এবং 2জন ছেলে এসে শাহিদের পাশে দাঁড়ালো। তখন শাহিদ এক এক করে সবাইকে দেখিয়ে বলল, সাজ্জাদ, এরা হলো আমার বন্ধু রিফা, লিজা, তানহা, আসিফ, আকাশ। তারপর আমাকে দেখে ওদেরকে বলল। আর ও হলো সাজ্জাদ, আমাদের নতুন বন্ধু। তখন মেয়েগুলোর ভেতর থেকে তানহা বলে উঠল, এই, তুমি সেই ছেলেটা না যে কালকে ইরাকে থাপ্পড় দিয়েছিলে? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ইরা তোমাকে কিছু বলেনি? কি বলবে, কালকে ওর নিজের দোষের জন্য থাপ্পড় খেয়েছে। এটা বলে আমি পেছনে তাকালাম, দেখলাম ইরা রাগী চোখ নিয়ে এদিকে আসে। আমার কথা শুনে ফেলেছে নাকি? শাহিদের দিকে তাকালাম, সেও কিছুটা অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে ইরা আমার একদম সামনে চলে এসেছে, চোখে অনেকটা রাগী ভাব নিয়ে বলল, আপনারা আমাকে নিয়ে সমালোচনা করছেন নাকি? সেরকম কিছু না, আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম। কিন্তু তুমি এখানে কেন? আমার গাড়ি নিতে এসেছি, তোমরা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছো। আমি ইরার গাড়ির সামনে থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। আমার সাথে বাকি সবাই এলো। মেয়েটা কোনোদিন ঠিকমতো গাড়ি পার্কিং করে না। তোর কপাল অনেক ভালো যে ইরা তোর কথা শুনতে পায়নি। যদি শুনে ফেলতো তাহলে সমস্যা হয়ে যেতে পারতো। কি সমস্যা হতো সেটা একটু বল। কি যে হতো সেটা আমরা নিজেরও জানি না। থাক, এইসব বিষয়ে কথা বলা বাদ দে। আমার দেরি হয়ে যাচ্ছে, হোস্টেলে ফিরতে হবে। ঠিক আছে, যা, কালকে ভার্সিটিতে দেখা হবে। তারপর আমি সবাইকে বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে এলাম। শেষে বিছানায় শুয়েছিলাম, এমন সময় আম্মুর ফোন। তাই কলটা রিসিভ করে ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আবার ফোনটা রেখে দিলাম। প্রতিদিনের মতো আজকেও টিউশনি করাতে বের হলাম। যখন সুমায়াকে পড়িয়ে টেবিল থেকে উঠতে যাব, এমন সময় সুমাইয়ের আম্মু আমার কাছে এসে বললেন, বসো, তোমার সাথে জরুরি কথা আছে। জি বলুন, কি বলবেন? আমার এক আত্মীয় এসেছে এই শহরে। ওনার এক ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে। তুমি কি তাকে পড়াতে পারবে? দুপুর 2টা থেকে কি পড়তে পারবে? তুমি যখন সময় দেবে সে তখনই পড়তে পারবে, তাই সময় নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে তাদের বলে দিয়ে দুপুর 2টা থেকে পড়াবো। তাদের সাথে সব কিছু ফাইনাল করে আমাকে জানিয়ে দিন। তাহলে আজকের মতো আসি। সুমাইয়ের আম্মুর উত্তরের অপেক্ষা না করে ওখান থেকে বের হয়ে অন্য বাসায় চলে গেলাম টিউশনি করাতে। আমার অবসর সময়গুলো কেটে যায় এভাবে টিউশনি করাতে করাতে। অন্য ছেলেদের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় কাটাতে একদম ভালো লাগে না। রাত 10টায় টিউশনি শেষ করে হোস্টেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত টিউশনি। এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। সকালে ঘুম ভাঙলো ফোনের অ্যালার্মে। বিছানা ছেড়ে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির দিকে। ভার্সিটির গেটের কাছাকাছি এসে দেখলাম শাহিদ দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, ভার্সিটি যাবি না? হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেক সময় আছে, তাই বললাম আস্তে আস্তে ভার্সিটিতে প্রবেশ করব। তার দরকার নেই, চল ভেতরে যাই। আমরা ভার্সিটি গেট থেকে বেশি দূরে ছিলাম না, আমাদের লোকেশন থেকে 1 মিনিটের রাস্তা। ভার্সিটির ভেতরে প্রবেশ করে দেখলাম আমাদের বাকি বন্ধুগুলো আগে থেকে চলে এসেছে। ক্লাস শুরু হতে এখনও 20 মিনিটের মতো বাকি আছে, তাই সবাই গিয়ে ক্যাম্পাসের একটা গাছের নিচে বসলাম। তখন লিজা আমাকে বলল, তোমার ব্যাপারে তো ভালো করে কিছু জানতে পারলাম না, নিজের ব্যাপারে কিছু বলো। আমার সাথে কয়েকদিন থাকলে এমনিতেই আমার সম্পর্কে সবকিছু জেনে যাবে, তখন নতুন করে বলা লাগবে না। তাই? হ্যাঁ, আমার কাজ এবং যা ব্যবহার তাতে সবাই বোঝা যায় আমি কেমন। ঠিক আছে, আমরাও চেষ্টা করব বোঝার জন্য। আমি আর এ বিষয়ে কিছু বললাম না, অন্য একটা টপিক নিয়ে গল্প করতে লাগলাম। অন্যদিকে ইরা তার বান্ধবীদের নিয়ে ক্লাসে যাওয়ার সময় খেয়াল করলো আমি শাহিদ সহ কয়েকজন ছেলে মেয়ে একসাথে গল্প করছি। আমার এসব ভাব দেখে ইরা ওর বান্ধবীদের বলল, দেখ, গরিবদের সাথে গরিবটাকে ভালো মানিয়েছে, কিন্তু আরো কয়েকটা থাকলে খুব ভালো হতো, তাই না?
পাশ থেকে ইরার বান্ধবী নীলাভ বলে উঠল, হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আরও কয়েকজন থাকলে ভালো হতো। চল ওদের একটু ডিস্টার্ব করে আসি। এদিকে আমরা ইরাকে আমাদের কাছে আসে দেখে বললাম, কি ব্যাপার, ইরা আমাদের কাছে আসছে কেন? নতুন কোনো ফন্দি বানিয়েছে নাকি? সেটা ও নিজেই ভালো জানে। জানি না আবার অপমান করার জন্য আসছে কিনা। প্রিন্সিপালের কাছে ওর নামে বিচার দিতে পারিস না? দিয়ে কোনো লাভ হবে না, বললে সব দোষ আমাদের গাড়ি আসবে। কথা বলার মাঝখানে ইরা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে আমাদের দিকে ছুড়ে দিয়ে বলল, এই টাকা তোদের ভিক্ষা দিলাম। এভাবে ভিক্ষুকের মতো বসে আছিস, তাতে তা নিয়ে থাকতে পারলাম না। আমাদের কোন দিক থেকে ভিক্ষুক মনে হলো সেটা একটু বলবেন? তোরাই নিজেদেরকে দেখে একটু ভেবে দেখ, তোদের কোন দিক দিয়ে ভিক্ষুক মনে হচ্ছে। এটা বলে ইরা নিজের মতো করে চলে গেল। ওর এমন ব্যবহার আমরা কেউ আশা করিনি। আমি টাকাটা তুলে নিজের মানিব্যাগে রেখে দিলাম। তুই টাকা মানিব্যাগে রাখছিস কেন? এই টাকাটা নিজের কাছে রেখে দিলাম, সময় বুঝে ইরাকে সোদে আসলে ফিরিয়ে দেব। এখন ক্লাসে চলো। তারপর আমরা সবাই ক্লাসে চলে এলাম। কয়েকটা ক্লাস করে আবার ক্যাম্পাসে এসে বসলাম। বসে বসে গল্প করছিলাম। গল্পের এক পর্যায়ে রিফা বলে উঠল, ইরার অহংকার দিন দিন বেড়ে যাচ্ছে, কিভাবে মানুষকে সম্মান করতে হয় সেটা ভুলে গিয়েছে। ইরার বাবাও এরকম নাকি? না না, ইরার বাবা অনেক ভালো একজন মানুষ। ইরা ওনার একমাত্র সন্তান হওয়ার কারণে বেশি আদর করেছে, যার ফলে আজ এই অবস্থা। সারা জীবন শুধু আদর করে গিয়েছে, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আর শেখায়নি। তোমার হয়েছেটা কি? কালকে থেকে একটা কথাও বলনি, অথচ এখন এত ভগভগ করে যাচ্ছ যে থামার নামই নিচ্ছ না। আমি এরকমই কথা কম বলি। গুড, এই অভ্যাসটা সবসময় বজায় রাখবে, দেখবে সবাই তোমাকে পছন্দ করবে। সবার পছন্দের দরকার নেই, কাজের মানুষগুলো পছন্দ করলেই হবে। আমার কিছু না বলে মোবাইল বের করে সময় দেখলাম। অনেকটা সময় পার হয়ে গেছে। আজকে আবার 2টা থেকে টিউশনি করাতে হবে, তাই 1:45-এ হোস্টেল থেকে বের হতে হবে। এখন 12:30-টার কাছাকাছি বেজেছে, তাই তাদেরকে বললাম, আচ্ছা তাহলে তোরা সবাই থাক, আমার টিউশনি করাতে যেতে হবে। তো নাম্বারটা দিয়ে যা। ওকে, ফোন বের কর। আমাকেও তোমার নাম্বারটা দিয়ে যাও। আমি আমার নাম্বারটা সবাইকে দিলাম, ওদের নাম্বারগুলোও আমি নিলাম। আচ্ছা, বিকালে কল করব, আড্ডা দিব একসাথে, কেমন? আমার সময় হবে না, সেই সময় আমার টিউশনি আছে। সময় থাকবে কখন? আর সময় নেই, সকালে ভার্সিটি আর দুপুর থেকে টিউশনি শুরু করি একেবারে রাত 10টা পর্যন্ত। এর মাঝে আমার কোনো ছুটি নেই। তুই তো দেখছি আমার থেকেও ব্যস্ত মানুষ। ব্যস্ত থাকতেই হবে, কারণ আমার পুরো পরিবার আমার উপর নির্ভর করে চলে। আমি ঠিকমতো কাজ না করলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম কষ্ট হবে দেখেই আমি কাজ করে যাচ্ছি, না হলে কবি বাদ দিয়ে দিতাম। আচ্ছা থাক, আমি গেলাম, না হলে দেরি হয়ে যাবে। ওকে। ওখানে আর 1 মিনিটও দেরি না করে তাড়াতাড়ি হোস্টেলে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। 1টার দিকে সুমাইয়ের আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলেন। তখন আমি বললাম, আন্টি আমি সাজ্জাদ। হ্যাঁ বলো। তারা কি রাজি হয়েছে? হ্যাঁ, মেসেজে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তোমার যখন সময় হয় তুমি গিয়ে পড়িয়ে এসো। আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। কিছুক্ষণ পর ফোনে মেসেজ এলো, বাসার ঠিকানা লিখে পাঠিয়েছেন আন্টি। 2টায় পড়াতে চেয়েছি, তাই বেশি দেরি না করে রওনা দিলাম নতুন বাসায় নতুন টিউশনি করানোর জন্য। মেসেজের ঠিকানা অনুযায়ী বাসাটা খুঁজে বের করেছি, কিন্তু বাসা দেখে আমি অবাক, কারণ বাসার সামনে অনেক গার্ড দাঁড়িয়ে আছে এবং বাসাটা অনেক বড় ও সুন্দর করে সাজানো। মনে হচ্ছে এটা কোনো ভিআইপি লোকের বাসা, যার জন্য এত সিকিউরিটি। এই বাসাতে আমায় টিউশনি করাতে হবে, এটা ভেবে আমার অনেক অবাক লাগছে। বাজারের ভেতরে কি প্রবেশ করতে দেবে? যে গার্ডটা দাঁড়িয়ে আছে, হাতে রাইফেল, কাছে যেত ভয় করছে, যদি গুলি করে তাহলে। অনেক ভয় করছে, তবুও বুকে সাহস নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেবেছিলাম আমাকে প্রবেশ করতে দেবে না, পথ আটকে বাধা দিবে, কিন্তু ওনারা সেটার কিছুই করলো না। কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। বাসার বাগানের ভেতরে অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, অনেক কড়া নজর চলছে এখানে। আমি চারিদিক একবার দেখে নিয়ে দরজার কাছে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর একটা মহিলা এসে দরজা খুলে দিল। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আপনি কি এবং এখানে কেন এসেছেন? আমি সাজ্জাদ, টিউশনি করানোর জন্য এসেছি। ও, আপনি ভেতরে আসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি, বাকি কথা ওনার সাথে বলিয়েন। আমি দাঁড়িয়ে না থেকে বাসার ভেতরে প্রবেশ করলাম।
মহিলাটি আমাকে ড্রয়িং রুমে নিয়ে সোফায় বসতে বলল। আমি সোফায় বসে পড়লাম। অনেক ক্লান্ত লাগছে, টানা রোদের মধ্যে হেঁটে এসেছি এই জন্য। মহিলাটি 2 তলায় চলে গেলেন। আমি বাসার চারদিকে একবার তাকিয়ে দেখলাম অনেক বড় ড্রয়িং রুম, খুব সুন্দর করে সাজানো। একবার দেখলে বারবার দেখতে মন চাইবে, তবে আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম। এভাবে দেখলে যে কেউ সন্দেহ করবে, যার ফলে কি হবে জানি না। 5 মিনিট ধরে বসে থাকার পর সেই মহিলাটি ফিরে এসে বলল, আপনি আর একটু অপেক্ষা করুন, স্যার আসছেন। আপনার কিছু লাগবে, চা কফি? না না, আমার ওইসব কিছু লাগবে না, স্যারের সাথে কথা বলে আমি চলে যাব। ঠিক আছে, তাহলে অপেক্ষা করুন। এটা বলে মহিলাটি কোথায় যেন ওদা হয়ে গেলেন। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম 2টা বেজে 15 মিনিট। আমি মনে করেছিলাম সুমাইয়ের আম্মু সব কথা বলে রেখেছেন, কিন্তু উনি তার কিছুই করেননি। এখন সব কিছু আমাকেই ঠিক করতে হবে। এখন 2টা বেজে 45 মিনিট, প্রায় 30 মিনিটের মতো হয়ে গিয়েছে ড্রয়িং রুমে বসে আছি, অথচ কেউ দেখা করতে আসে না। মহিলাটিকেও দেখতে পাচ্ছি না। উনি থাকলে আবার ডাকতে পাঠাতাম। আর মাত্র 5 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে যদি কেউ আসে তাহলে কথা বলবো, আর না আসলে চলে যাব। এসব ভাবতে ভাবতে সিঁড়ির দিকে তাকালাম। একজন মধ্যবয়স্ক লোক নিচে নামছেন। ওনার মুখের দিকে তাকালাম, যদি চিনতে পারি, কিন্তু তার কিছুই না। ওনাকে আজকের আগে কখনো দেখিনি। উনি এসে আমার সামনে সোফায় বসলেন। তারপর নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে আমাকে বললেন, সিগারেট খাও? আমি মাথা নেড়ে না জানালাম। লোকটি আমার কথার উত্তর না দিয়ে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। তারপর বলা শুরু করলেন, তোমার নাম কি জানো? জি, সাজ্জাদ। হ্যাঁ, আমার নাম তারেক তালুকদার, বাংলাদেশের একজন বিখ্যাত বিজনেসম্যান। আমার নাম শুনেছো কি? জি না, আমি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, যার ফলে এই দুনিয়ার কোনো খবর শুনতে পাই না, এবং আপনাকেও চিনি না। সমস্যা নাই, আমার একটা ছেলে আছে, ওর নাম শাফাত, ক্লাস 5-এ পড়ে। আমি চাই তুমি আমার ছেলেকে পড়াও। তোমার নামে অনেক প্রশংসা শুনেছি, তাই তোমাকে সিলেক্ট করলাম। না হলে অনেক দামি দামি টিউটার ওকে পড়ানোর জন্য পাগল হয়ে আছেন, তবে তাদের নেইনি। পড়াতে পারবে তো? জি, পারবো। আজকে পড়ানোর জন্য এসেছিলাম, কিন্তু এখন সময় হয়ে গিয়েছে, অন্য একটা টিউশন নিতে যাওয়া লাগবে। যাও, সমস্যা নাই। আর কালকে দুপুরে পড়াতে চলে আসো, কেমন? আপনি চিন্তা করবেন না, সময় মতো চলে আসবো। আজকে আসি, কালকে দেখা হবে। ঠিক আছে। আমি কিছু না বলে বাসার ভেতর থেকে বাইরে চলে এলাম। আমার অনেকটা সময় নষ্ট করে দিল। এই একটা বদ অভ্যাসের জন্য এসব লোকদের আমার পছন্দ হয় না। সেটা হলো ঘন্টার পর ঘন্টা মানুষজন বসিয়ে রাখে যারা এই কাজ করে, তাদের আমার একদমই পছন্দ হয় না। মোবাইল বের করে টাইম দেখলাম 3টা 10 বাজে। আজকে একটু লেট হয়ে গিয়েছে। 3টা 15 থেকে বেশি লেট করা যাবে না, এখনও অনেকটা রাস্তা বাকি। দ্রুত যাওয়ার জন্য আটার স্পিড বাড়িয়ে দিলাম। অনেক দ্রুত হেঁটে যাওয়ার কারণে সময় মতো টিউশনি ধরতে পেরেছিলাম। সেখানে টিউশনি শেষ করে চলে গেলাম সুমাইয়াদের বাসায়। সুমাইয়াকে পড়াচ্ছিলাম, এমন সময় ওর আম্মু এসে বললেন, তারেক ভাইয়ের বাসায় গিয়েছিলে? হ্যাঁ আন্টি, গিয়েছিলাম। সেখানে ওনার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করলাম। তারপর টিউশনি করানোর জন্য বের হয়েছি। ও, আজকে ওনার ছেলেকে পড়াওনি? না আন্টি, আজকে পড়ানোর সুযোগ হয়ে ওঠেনি। ও আচ্ছা। আমি বলে সুমাইয়াকে পড়ানো শুরু করলাম। পড়ানো শেষ করে বাকি সব টিউশনিও শেষ করে হোস্টেলে ফিরে এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটনে। চোখে ঘুম নেই, ফোনের দিকে তাকালাম। শাহিদ নাম্বারটা স্ক্রিনের উপর ভাসে। কলটা রিসিভ করতে ওভার থেকে শাহিদ বলল, ভার্সিটি আসবি না? হ্যাঁ, তুই আসবি না? আমি বের হচ্ছি, তুইও বের হও, না হলে লেট হয়ে যাবে। ঠিক আছে, তুই কল কেটে দে, আমি আসি। শাহিদ কলটা কেটে দিল। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বিছানা থেকে নামলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম ভার্সিটি যাওয়ার জন্য। 15 মিনিট পর ভার্সিটিতে প্রবেশ করে সাইজকে খুঁজতে লাগলাম। খেয়াল করলাম ক্যাম্পাসের শেষ মাথায় সাইজ সহ কয়েকজন বসে আছে, তাই দেরি না করে ওদের কাছে যেতে লাগলাম। ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম ইরা আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি ইরার পাশ কাটিয়ে চলে যাব, এমন সময় কে একজন আমার গায়ে ল্যাং মেরে ফেলে দিল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইরার উপর গিয়ে পড়লাম। ইরা সহ আমি মাটিতে শুয়ে আছি। 10 সেকেন্ডের ভেতরে কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি এখনো শুয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি দেরি না করে উঠে দাঁড়ালাম। ইরা এখন মাটিতেই বসে আছে। ইরাকে সাহায্য করার জন্য হাতটা বাড়িয়ে দিলাম। ইরা উঠে দাঁড়ালো, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ইরা থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলাম, বিশ্বাস করো এই কাজটা আমি করিনি, কেউ একজন আমাকে
বাকি কথাগুলো বলার আগে ইরা আমার কাছে এসে আমার গালে কষে 2টা থাপ্পড় দিল। তারপর বলতে লাগলো, কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এসব আমাকে স্পর্শ করার বাহানা, আমার গায়ে হাত দিয়ে এখন ল্যাং মেরেছে। এটা বলে চালিয়ে যাচ্ছিস? তুই কি ভেবেছিস এটা বললে আমি তোকে ছেড়ে দেব? দেখ আজকে তোর কি অবস্থা করি। তুমি ভুল ভাবছো। আমি ইচ্ছে করে এমনটা করিনি। কেউ আমাকে ল্যাং দিয়েছিল, যার জন্য এমনটা হয়ে গেছে। এরা কিছু না বলে রাগী ভাব নিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না কিভাবে ইরাকে বোঝাবো যে কাজটা আমি করিনি, কেউ আমাকে ল্যাং দিয়েছিল, যার জন্যই এমনটা হয়েছে। শায়দ আমার পাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল। ইরা চলে যাওয়ার পর আমার কাছে এসে বলল, ইরা তোকে থাপ্পড় মারলো কেন? কি করেছিস? আমি শাহিদকে সব ঘটনা খুলে বললাম। এটা শুনে শাহিদ বলল, তুই চিন্তা করিস না, আমি ইরার সাথে কথা বলবো। তুই কি ছেলেটার মুখ দেখেছিস যে তোকে লেগ মেরেছিল? না, সবকিছু হুটহাট হয়ে যাওয়ার কারণে কে মেরেছিল সেটা দেখতেই পাইনি। খুঁজে বের করবো, সমস্যা নেই। এখন চল ক্লাসে যাই। আমি কিছু না বলে শাহেদের সাথে ক্লাসে এলাম। সবগুলো ক্লাস শেষ করে শাহেদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোস্টেলে ফিরে এলাম। আজকে দুপুর 2টা থেকে টিউশনি, তাই 1:30টার দিকে বেরিয়ে গেলাম। একসাথে সব টিউশনি শেষ করতে করতে রাত প্রায় 10টা বেজে গেল। টিউশনি শেষ করে হোস্টেলে ফিরছিলাম। হোস্টেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। এমন সময় কয়েকটা বাইক এসে আমার রাস্তা আটকে দাঁড়ালো। মোট 3টা বাইক, 2জন ছেলে এবং 1জন মেয়ে। ছেলে দুটো কোনো প্রকার কথা না বলে আমার কাছে এসে 2 হাত শক্ত করে চেপে ধরলো। কি ব্যাপার, আপনারা আমার হাত ধরলেন কেন? ছাড়ুন আমায়। ডান হাত ধরে থাকা ছেলেটি বলল, তোকে ছাড়বো, তবে একটু অপেক্ষা কর, শরীরে কয়েকটা হাড্ডি নাজেহাল করি। মানে কি করবেন আপনারা? আমাকে মারবেন নাকি? যখন বুঝতে পেরেছিস তাহলে বলছিস কেন? ম্যাম আপনি আসুন। আমার হাত ধরে থাকা ছেলেটি লেডি বাইকারকে ডাকলো। মেয়েটা হেলমেট পরে আছে, যার ফলে ওর মুখটা দেখা যাচ্ছে না। বাইক থেকে নেমে নিজের হেলমেট খুললো, তারপর হকি স্টিক নিয়ে আমার দিকে আসতে লাগলো। মেয়েটার চেহারা দেখে আমি অবাক, কারণ মেয়েটা হলো ইরা। ইরা বাইক চালাতে পারে এটা আগে জানতাম না। এর সাথে এটাও বুঝতে বাকি থাকলো না যে ছেলে দুটো কেন আমাকে ধরে রেখেছে। এরা হাতে হকি স্টিক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর হকি স্টিকটা নিজের কাঁধে তুলে নিয়ে বলল, কি আমাকে এখানে দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। তোকে বলেছিলাম না আমাকে স্পর্শ করার প্রতিশোধ আমি নেব। এখন তুই দেখতে পারবি তোর কি অবস্থা করি। ইরা, তুমি আসল সত্যটা না জেনে বিশাল বড় ভুল করতে চলেছ। তখন ইচ্ছে করে তোমার উপর পড়ে নি আমি। ইরা আমার কোনো কথাই শুনো না। হকি স্টিক দিয়ে আমার মাথায় জোরে একটা আঘাত করলো, যার ফলে আমার মাথা দিয়ে রক্ত বের হতে লাগলো। রক্ত দেখে হাত ধরে থাকা ছেলে দুটো হাত ছেড়ে দিল। আমি মাথায় হাত দিয়ে রাস্তার উপর বসে পড়লাম। রক্তের সাথে প্রচুর ব্যথাও করছে। এত ব্যথা এর আগে কখনো পাইনি। রক্ত শরীর বেয়ে গায়ে থাকা শার্টে লেগে গিয়েছে। গোলাপি রঙের শার্ট রক্তে লাল হয়ে গিয়েছে। আমি রাস্তার উপরে মাথায় হাত দিয়ে বসে ব্যথায় চিৎকার করছি। ইরা নিজের হাতে থাকা হকস্টিকটা ছেলেগুলোর কাছে দিয়ে আমার সামনে এসে বলল, এরপর থেকে আমাকে টাচ করার চেষ্টা করলে এর থেকেও খারাপ অবস্থা করব। তুই আজকে প্রথম দেখে কিছু বললাম না। যা এখন হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে আয়। এটা বলে ইরা সহ ছেলেগুলো বাইক নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আর একটু হাঁটলেই হোস্টেল পেয়ে যাব। এখান থেকে হোস্টেলের গেট দেখতে পাচ্ছি। রাস্তায় তেমন কেউ নেই যে তার কাছে সাহায্য চাইব। মাথায় প্রচুর ব্যথা নিয়ে আস্তে আস্তে করে হাঁটছি। হোস্টেলের গেটের একজন দারোয়ান আছে। গেট থেকে একটু দূরে আমাকে এমন অবস্থায় দেখতে পেয়ে কয়েকজন ছেলে নিয়ে আমার কাছে এলেন। দারোয়ান চাচাকে দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়ে খুব কষ্টে বললাম, চাচা আমাকে বাঁচান। তারপর কি হলো মনে নেই। যখন চোখ খুললাম নিজেকে নিজের খাটে আবিষ্কার করলাম। পাশে শাহিদুর মাথায় হাত দিয়ে বসে আছে। আমি উঠে বসলাম। মাথায় অনেক ব্যথা করছে। শরীরের দিকে তাকালাম, গায়ে শার্ট নেই। আমার জ্ঞান ফিরেছে, এটা শাহিদ লক্ষ্য করেনি। শাহিদ, আমার শার্ট কোথায়? হঠাৎ করে আমার কণ্ঠ শুনতে পেয়ে শাহিদ খাটের দিকে তাকালো। তারপর কিছুটা অবাক কণ্ঠে বলল, তোর জ্ঞান ফিরছে কখন? এই তো কিছুক্ষণ হলো। তো বসে আছিস কেন? শুয়ে থাক, না হলে মাথায় সমস্যা হবে। আরে এইসব কিছুই হবে না, আমাকে এটা বল, তুই এখানে কিভাবে এসেছিস? আমাকে কালকে রাতে ইরা কল করে বলেছিল তোকে নাকি অনেক মারধর করেছে, তাই তোকে দেখতে এসেছি। কি হয়েছিল কাল রাতে? সে অনেক ঘটনা, আমি ওয়াশরুমে যাবো। এটা বলে আমি ওয়াশরুমে চলে এলাম। আয়নায় গিয়ে দাঁড়ালাম। মাথায় ব্যান্ডেজ করা, তা সত্ত্বেও ব্যথা করছে। জানি না কয়দিন এই ব্যথা করবে। যাই হোক, ওসব চিন্তা বাদ দিয়ে শেষ হলাম। তারপর ওয়াশরুমের বাইরে বের হয়ে দেখলাম শাহেদ এখনো বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। শাহেদ আমার হাতে কয়েকটা ওষুধ ধরিয়ে দিয়ে বলল,
ওষুধগুলো খেয়ে নিস, ব্যথা করবে না। এবং আজকের মতো আমি গেলাম, টিউশনি করাতে যেতে হবে। কয়টা বাজে? দুপুরে 1টার মতো বাজে। আমি অজ্ঞান ছিলাম কতক্ষণ? তুই কালকে রাত থেকে অজ্ঞান হয়েছিলি, কিছুক্ষণ আগে তোর জ্ঞান ফিরেছিল। ও, ভালো হয়েছে। এখন চল, আমিও টিউশনি করাতে যাব। তুই অনেক অসুস্থ, আজকের দিনটা রেস্ট কর, কালকে থেকে না হয় টিউশনি করাতে যাবি। কালকে নতুন টিউশনি ধরেছে, আজকে না গেলে কেমন দেখায় বল? কিছুই হবে না, বলবি আমি ইচ্ছে করে বাদ দিতে চাইনি, আমার শরীরের অবস্থা খারাপ ছিল তাই আসতে পারিনি। আজকের মতো বিশ্রাম কর, কালকে থেকে আবার টিউশনি শুরু করিস, ভালো হবে। ঠিক আছে, তাহলে যা। আর যে আমাকে ল্যাং মেরেছিল, ওকে কি খুঁজে পেয়েছিস? হ্যাঁ, খুঁজে পেয়েছি, নিজের কাছ থেকে খবর নিলাম, ওই ছেলেটা নাকি ভার্সিটি আসেনি। কালকে আমি এবং তুই একসাথে ভার্সিটি যাব, তারপর ছেলেটাকে ধরে সাহায্য করব। অবশ্যই, আজকে থাক, কালকে সকালে ভার্সিটি দেখা হবে। আমি ওকে বললাম। সাহেব চলে যাওয়ার পর আমি লাঞ্চ করতে চলে গেলাম। আজকে হোস্টেলের অনেকে আমার দিকে তাকিয়ে আছে, অনেকে তো জিজ্ঞেসও করছে এখনো শরীরের অবস্থা কেমন, কালকে রাতে কি হয়েছিল। আমি শুধু বলেছি ভালো আছি, এবং কালকে রাতে কি হয়েছে এটা জানি না। ব্যাস, এটা শুনে কেউ আর কোনো প্রশ্ন করলো না। ওরা বুঝতে পেরে গেছে আমার মুখ থেকে আসল ঘটনা বের হবে না। লাঞ্চ শেষে এসে ওষুধ খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। মাথায় এখনো ব্যথা আছে, জানি না ঠিক হবে কবে, এই ব্যথা থেকে মুক্তি পাবো কবে থেকে। আর ইরার বিষয়টাও দেখতে হবে, ইরার অনেক সাহস বেড়ে গিয়েছে, সময় বুঝে ইরাকেও সাহায্য করব। সেদিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, আজকে মাথার ব্যথা অনেক কম। আমার এই খারাপ অবস্থার ব্যাপারে এখনো আম্মু বা বোনকে জানাইনি, আর জানাবো না, চিন্তা করবে প্রচুর। বিছানা ছেড়ে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে চলে গেলাম ভার্সিটির দিকে। হঠাৎ করে গেটের সামনে শাহেদের সাথে দেখা। তোর শরীর কেমন আছে? আগে চেয়ে অনেক ভালো। দেখ, এরা তোকে অনেক কথা শোনাবে, হাসাহাসি করবে, তুই ওদের ইগনোর করার চেষ্টা করবি। ঠিক আছে, তাহলে চল ক্লাসে যাই। তারপর আমরা দুজনে ক্লাসে চলে এলাম। শাহেদের কথা মতো ইরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল, আমি সে দিকে খেয়াল করিনি। নিজের মতো ক্লাস করে হোস্টেলে ফিরে এসেছি, তারপর 2টা থেকে টিউশনি করাতে শুরু করে দিয়েছি। এভাবে আমার দিনগুলো কাটতে লাগলো। পড়াশোনা এবং টিউশনির মাঝপথে শুধু ইরা কাটা হিসেবে দাঁড়িয়ে আছে, তবে এখন আর ওকে তেমন পাতা দিব না বলে ঠিক করেছি। 3 মাস পর, এই কয়েক মাসে ইরা প্রচুর ডিস্টার্ব করেছে, অনেক জায়গায় আমাকে অপমানও করেছে, ওর বন্ধুদের নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু আমি ওকে পাতা দিইনি। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি ইরা থেকে নিজেকে দূরে রাখার, কিন্তু ইরা নিজেই বারবার আমাকে অপমান করতে চলে আসতো। একদিন ভার্সিটি শেষ করে হোস্টেলে ফিরেছিলাম। হোস্টেল থেকে অনেকটা দূরে ছিলাম, যেখানে মানুষজন দেখা যায় না বললেই চলে। এমন সময় একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় ইরা একটা বাইক নিয়ে এসে আমার পথ আটকে দাঁড়ালো। কিরে, আজকে তোর ভাব বেড়ে গিয়েছে নাকি? আমাকে দেখে এমন ব্যবহার করিস যেন তোর সাথে আমার কিছুই হয়নি। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমার অনেক কাজ আছে, আমাকে হোস্টেলে ফিরতে হবে, তাই বাই। এটা বলে ওর পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম। আপনাদের বলে রাখি, এই রাস্তায় তেমন যানবাহন চলাচল করে না, করলেও সেটা সংখ্যায় অনেক কম। আমি হাঁটছিলাম, তখন এরা পেছন থেকে অনেক স্পিডে বাইক নিয়ে আমার পাশ দিয়ে চলে গেল। এরা মনে হয় আমাকে ধাক্কা মারতে চেয়েছিল, কিন্তু পায়নি। লুকিং গ্লাস দিয়ে ইশারা করে বোঝালো বেঁচে গেলে। এটার এরকম ব্যবহার আজ প্রথম নয়, কয়েকদিন ধরে এমন ব্যবহার শুরু করেছে। আমার সাথে কেন এমন করছে সেটা আমার জানার বাইরে। মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম, এরা এখনো আমার আশেপাশে বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। হঠাৎ একটা চিৎকার শুনে মাথা তুলে সামনে তাকালাম, দেখলাম বাইক সহ এরা মাটিতে পড়ে আছে। ওর সামনে ছোট একটা মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম অ্যাক্সিডেন্ট করেছে। তাড়াতাড়ি করে ইরার কাছে গেলাম। ইরা বেশ হয়ে পড়ে আছে, মাথা হাত পা অনেক জায়গায় কেটে গেছে, তার সাথে সেখান দিয়ে অনেক রক্ত পড়ছে। এই রাস্তায় তেমন গাড়ি পাওয়া যায় না, ট্রাকওয়ালা পালিয়ে গিয়েছে। ইরাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বাঁচাতে পারবো না। ইরাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বাঁচতে পারবে না। এখন বেশি ভাবা যাবে না, এখানে যত সময় নষ্ট করব তত সমস্যা হবে। তাই ইরাকে নিজের কোলে তুলে নিলাম, তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। সামনে একটা বাজার পড়বে, সেখানে বড় বড় হাসপাতাল আছে, তবে এভাবে গেলে অনেক সময় লাগবে। এই রাস্তায় তেমন গাড়িও চলে না, কিভাবে এত পথ যাবো ভেবে পাচ্ছিলাম না। এমন সময় একটা সিএনজি এসে আমাদের সামনে দাঁড়ালো। আমার হাতে রক্তাক্ত অবস্থায় ইরাকে দেখতে পেয়ে সিএনজি চালক বললেন, কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করছেন নাকি? শরীর দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, আপনি ওনাকে নিয়ে সিএনজিতে উঠুন, দ্রুত হাসপাতালে যেতে হবে। আমার কাছে ভাড়ার টাকা নেই, সব শেষ হয়ে গেছে। আমার কথাটা শুনে সিএনজি চালক অবাক দৃষ্টিতে তাকালেন, গভীর চিন্তায় মগ্ন তিনি। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে চিন্তা জগৎ থেকে ফিরিয়ে এনে কিছুটা তাড়াহুড়ো কণ্ঠে বললেন, আরে ভাই, টাকার চিন্তা পরে করব, টাকার থেকে এই মানুষের জীবন অনেক মূল্যবান।
আপনি দেরি না করে গাড়িতে উঠুন। রোগীর অবস্থা অনেক খারাপ, আর দেরি করলে নাও বাঁচতে পারে। আমি কোনো কথা না বাড়িয়ে ইরাকে নিয়ে সিএনজিতে বসে পড়লাম। সিএনজি চালক 1 সেকেন্ডও দেরি না করে সিএনজি টান দিলেন। 2 মিনিট পর আমরা হাসপাতালের সামনে চলে এলাম। আমি ইরাকে কোলে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ইরার হাত এবং নাক চেক করে বললেন, রোগীর অবস্থা অনেক খারাপ, তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিতে হবে, নাহলে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, আপনি ওনার চিকিৎসা করুন, সমস্যা নেই। আমার কথা শেষ হতে না হতে নার্স এসে ইরাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। থিয়েটারে ইরার চিকিৎসা চলছে। পায়ে অপারেশন করতে হবে, এটা একদম নিশ্চিত, কারণ ওর পায়ে অনেক আঘাত পেয়েছে, মনে হয় পা ভেঙে গেছে। সিএনজি চালক এখন আমার পাশে দাঁড়িয়ে আছেন। সিএনজি চালক আমাকে বলেন, ওনার পরিবারের কারো নাম্বার থাকলে কল করে হাসপাতালে আসতে বলুন। আমরা কতক্ষণ থাকবো? হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, তবে আমার কাছে ওর পরিবারের কারো নাম্বার নেই। মেয়েটা আমার সাথে পড়তো, এই পর্যন্তই। আপনার সমস্যা হলে আপনি চলে যেতে পারেন। সেই অসময়ে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, মানুষ মানুষের জন্য। যতক্ষণ আপনাকে সাহায্য করলাম ততক্ষণে না হয় কয়েকটা টাকা ইনকাম করতাম। আজকে সেটা না হলেও সমস্যা নেই, বেশি থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আজ ওনাকে হাসপাতাল নিয়ে এলে হয়তো ওনার জীবনটা বাঁচানো যেত না। টাকার থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সত্যি, বর্তমান যুগে যদি সবাই আপনার মতো হতো তাহলে দেশে অহংকার বলে কোনো শব্দ থাকতো না। কিন্তু দেখুন, টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে জীবনের মূল্য দেওয়াটাই ভুলে গেছে সবাই। আমরা আপনারা কখনোই ভুলতে পারবো না, এইসব আমাদের রক্তে মিশে আছে। তাই হাজার চাইলেও আমরা পরিবর্তন হতে পারবো না। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুরজ মিয়া। ও আচ্ছা। আচ্ছা, তাহলে থাকুন। পরে যদি দেখা হয় তাহলে আবার কথা হবে, এবং দোয়া করবেন আমার জন্য। এটা বলে সুরজ ভাই চলে গেলেন। লোকটা গরিব হলেও তার মন অনেক ভালো, মানুষকে সাহায্য করতে জানে, অন্য জীবনে মূল্য দিতে জানে। এখানকার মানুষের একটু টাকা পয়সা হলেই অহংকার দেখানো শুরু করে দেয়, তবে সেই অহংকার বেশি দিন থাকে না। ইরার মতো তার পতন ঘটে। সবুজ ভাই চলে যাচ্ছিল, আমি সেদিকে তাকিয়েছিলাম। এমন সময় একজন নার্স হাতে একটা পেন পেপার ধরিয়ে দিয়ে বললেন, রোগীর অপারেশন শুরু হয়ে গিয়েছে, আপনি এখানে স্বাক্ষর করে দিন। আর আপনি রোগীর কি হন? আমি কাগজে স্বাক্ষর করতে করতে কিছুটা মুচকি হাসি দিয়ে বললাম, আমি ওনার খুব দূরের একজন বন্ধু। ওনার পরিবারের কারো নম্বর থাকলে কল দিন, হাসপাতালে আসতে বলুন। এটা বলে নার্স আবার অপারেশন থিয়েটারে চলে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে শাহিদকে কল দিলাম, সব ঘটনা খুলে বললাম। আমার সব কথা শুনে শাহিদ বলল, কোন হাসপাতালে আছিস? আমি হাসপাতালের ঠিকানা বললাম। শাহিদ বলল, তুই চিন্তা করিস না, আমি ইরার বাবা মাকে নিয়ে হাসপাতালে আসছি, তুই ওখানে থাক। আমি কিছু বলিনি। কলটা কেটে দিয়ে হোস্টেল দিকে ফিরে যেতে লাগলাম। গায়ে নর্মাল একটা গেঞ্জি পরে আছে, গেঞ্জির উপরে আমার পছন্দের একটা শার্ট ছিল, কিন্তু সেটা ইরার মাথার সাথে বেঁধে দিয়েছি। সিএনজিতে থাকাকালীন সময়ে কাঁধে ব্যাগ, গায়ে নর্মাল গেঞ্জি পরে যেতে লাগলাম হোস্টেলের দিকে। আমি চাইলে ওখানেই থাকতে পারতাম, কিন্তু থাকলাম না। একটু পর থেকে আবার টিউশনি আছে, সেটা করতে যেতে হবে। শাহিদকে খবর দিয়ে দিলাম ইরার আব্বু আম্মুকে নিয়ে চলে আসবে। ইরা নিজের পাপের শাস্তি পেয়েছে। অহংকার যে পতনের মূল, সেটা ইরাকে দেখে বোঝা উচিত। হাসপাতাল থেকে বের হয়ে হোস্টেলে ফিরে এলাম। আমার শরীরে অনেক জায়গায় রক্ত লেখা আছে, সেগুলো দেখে হোস্টেলের অনেকে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে পাত্তা না দিয়ে আমি আমার মতো নিজের রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খাটের উপর বসেছিলাম, এমন সময় আমার রুমমেট সুজন এসে বলল, ভাইয়া, আপনি ঢাকায় এসেছেন কয় বছর হলো? 2.5 বছর তো হবেই। সুমাইয়াকে পড়ানো শুরু করেছেন কবে থেকে? সোমায়াকে পড়াই ক্লাস 6 থেকে, এখন সে 9-এ পড়ে। আবার আমি ঢাকা এসেছি 2.5 বছরের মতো হয়েছে। তাহলে তো আপনার 3.5 বছর হওয়ার কথা। আপনার হিসাবে কোনো ভুল আছে নাকি? সেই রকম কিছু নেই, আমার কথা শোনো, হিসাব মিলে যাবে। ঠিক আছে, বলুন। আমি সোমায়াকে ক্লাস 6-এ পড়ানো শুরু করেছি। সে ক্লাস 6-এ ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 8-এ ভর্তি হয়েছে, যার ফলে এমন ঝামেলা সৃষ্টি হয়েছে। এখন বুঝলাম, মানে সুমাইয়া ক্লাস 7 পড়েনি, 6 থেকে 8-এ ভর্তি হয়েছে। হ্যাঁ, সে অনেক ভালো ছাত্রী হওয়ার কারণে তাকে 6 থেকে 8-এ ভর্তি করে দিয়েছে। মাঝে একটা ক্লাস মিস করেছে, এটাতে ওর সমস্যা হয় না? সে বিষয়ে আমি বলতে পারবো না। সুমাইয়ার আম্মু এবং সুমাইয়া মিলে ডিসিশন করেছিল, সেই মোতাবেক চলেছে। আমার কাজ শুধু সুমাইয়াকে পড়ানো, আমি সেটাই করি। তুমি সুমাইয়াকে চেনো কিভাবে? আমিও একসময় সুমাইয়াদের বাসায় ভাড়া থাকতাম, তাই চিনি। ও ভালো, আচ্ছা থাকো, আমি লাঞ্চ করতে যাব, তারপর টিউশনি করাতে যেতে হবে। ঠিক আছে, যান।
আমি লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চ করা শেষ হলে টিউশনি করাতে বের হলাম। আজকাল রেস্ট নেওয়ার সময়টাই ঠিকমতো পাচ্ছি না। কাজের উপর দিয়ে জীবনটা পেরিয়ে যাচ্ছে। প্রথমে তারেক তালুকদারের ছেলেকে পড়ালাম, তারপর ক্লাস 7-এর একজন ছাত্রকে, তারপর ছাত্রী সোমায়াকে। এভাবে সবগুলো টিউশনি শেষ করলাম। রাতে টিউশনি শেষ করে হোস্টেলে এসে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম। এমন সময় শাহিদের ফোন আসলো। কলটা রিসিভ করতে শাহিদ বলা শুরু করলো, সাজ্জাদ কোথায় আছিস? আমি হোস্টেলে আছি, তুই কোথায় আছিস? আমি হাসপাতালে ইরার সাথে দেখা করতে এসেছি। ও, ইরার অবস্থা এখন কেমন? ভালো নাকি খারাপ? ওর অবস্থা অনেক ভালো, তবে পা ভেঙে গেছে আর সাথে মাথা এবং হাতে আঘাত পেয়েছে। সেটা তো পাবেই, মানুষের সাথে খারাপ আচরণ করলে এমন অবস্থা হবে। তাই ওসব কথা বাদ দে, কালকে ভার্সিটি আসিস, কথা হবে। ঠিক আছে, আসবো। এটা বলে কলটা কেটে দিলাম, তারপর শুয়ে পড়লাম। আজকে সারাদিন আম্মু বা অবনী কারোর সাথেই কথা হয়নি। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কল দিয়ে ঘুম নষ্ট করার কোনো মানে হয় না। কালকে সকালে না হয় কথা বলে নিব। সকল চিন্তা ভাবনা শেষ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি গেলাম। আজকে ভার্সিটি অনেকটা শান্ত হয়ে আছে, কারণ ইরা বা ওর বন্ধু বান্ধব কেউ আসেনি। ইরা তো হাসপাতালে ভর্তি হয়ে আছে, কিন্তু ইরার বান্ধবীগুলো কোথায় আছে সেটা জানি না। ক্লাসে গিয়ে দেখলাম শাহিদ এবং লিজা বসে আছে। ওদের কাছে গিয়ে ইরার কথা জিজ্ঞেস করলাম। ইরার অবস্থা নাকি অনেক খারাপ। কালকে রাতে একটু ভালো ছিল, কিন্তু আজকে সকালে অনেক খারাপ হয়ে গেছে। শাহিদের মুখ থেকে এমন কথা শুনে আমি কিছু বললাম না। হঠাৎ করে ক্লাসের মাঝে আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই আম্মু এমন একটা কথা বললো যেটা শুনে আমার কলিজাটা কেঁপে উঠলো। কারণ আম্মু বলল, তুই একটু বাড়িতে আসতে পারবি বাবা? অবনী অবনী আজকে ভোরে অনেক অসুস্থ হয়ে পড়েছে, শরীরে অনেক জ্বর। আমি একা সব দিক সামলাতে পারছি না, তুই একটু বাড়িতে আয়। অবনী অসুস্থ এটা শুনে আমার নিজের অবস্থাই খারাপ হতে লাগলো। তবুও নিজেকে ঠিক রেখে বললাম, জ্বর কখন এসেছে? আজকে ভোর 6-7টার দিকে হবে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? আমি একা কিভাবে নিয়ে যাব? তুই একটু আয়, তোর বোনের শরীর খারাপ আর তুই আসবি না, এটা কেমন করে হয়? আমার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। ঠিক কথাই তো বলেছেন, আমার বোনের শরীর খারাপ, অথচ আমি দেখতে যেতে পারবো না, এটা কেমনে হয়? তারপর আম্মুকে বললাম, তুমি কলটা রেখে দাও, আমি একটু পর আবার কল দিয়েছি। আম্মু আর কিছু না বলে কলটা কেটে দিল। আমার চিন্তা মাথা মুখ দেখে শাহিদ বলল, কি হয়েছে, তোকে চিন্তিত লাগছে কেন? সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আজকে ভোরে অবনী অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, তাই আম্মু বাড়িতে যেতে বলেছে। সমস্যা কি? জাগে ঘুরে আয়। যাবো কিভাবে? আমার কাছে তেমন টাকা নেই, কয়েক হাজার টাকা আছে, সেগুলো দিয়ে হবে না। আমার পাশে লিজা বসেছিল। টাকা নেই এই কথা শুনে লিজা নিজের ব্যাগ থেকে 5,000 টাকা বের করে বলল, এই টাকাগুলো নাও এবং বাড়িতে গিয়ে ঘুরে এসো। না, তোমার টাকাগুলো নিতে পারবো না। তুমি যদি আমাকে বন্ধু মনে করে থাকো তাহলে টাকা নিবে। কত মানুষকে বিনা কারণে টাকা দিলাম, তোমার তো দরকার তাই দিচ্ছি। তোমার যখন হাতে টাকা হবে আবার আমাকে ফিরিয়ে দিও, আর ফিরিয়ে দিতে না পারলেও সমস্যা নেই। লিজা কথাটা বলে আমার হাতের ভেতরে টাকাগুলো দিয়ে দিল। এবার আমি না করতে পারলাম না। এখন না করলে লিজার অসম্মান করা হবে, তার সাথে বন্ধুদের কথা উঠেছে। এখন না বলে দিলে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। এখন নিয়ে রাখি, পরে যখন হাতে টাকা আসবে তখন না হয় দিয়ে দেব। টাকাগুলো নিয়ে মানি ব্যাগে রাখলাম। তারপর বললাম, তাহলে তোমরা থাকো, আমি আর ক্লাস করব না, বাস ধরতে হবে। আমার কথা শুনে সাইদ এবং লিজা একসঙ্গে বলল, ঠিক আছে যাও, ফোনে কথা হবে। ওদের সাথে কথা শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে হোস্টেলে ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে নিজের জামা কাপড় ব্যাগে তুললাম। সব কিছু রেডি করে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 বছর পর বাড়ি যাচ্ছি। এক অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেকদিন পর সবাইকে দেখতে পারবো। তবে এটা ভেবে কষ্ট পাচ্ছি যে অবনী খুবই অসুস্থ। অবনীর কিছু হয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না। আমার গন্তব্যে যেতে এখনো 4 ঘন্টার মতো সময় লাগবে। অনেক রাস্তা, তার উপর জ্যাম থাকলে আরো বলা লাগবে না। কখন গিয়ে পৌঁছাবো সেটা বলতেই পারবো না। বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। হঠাৎ করে আমার ফোন বাজতে লাগলো। পকেট থেকে বের করে দেখলাম আম্মু কল দিয়েছে। হ্যাঁ আম্মু, বলো। কোথায় আছিস? আসবি কি? হ্যাঁ, রওনা দিয়েছি, কয়েক ঘন্টার ভেতরেই পৌঁছে যাব। অবনীর শরীরের অবস্থা এখন কেমন? এখন জ্বরের তাপমাত্রা অনেকটা কম। ও, অবনীর খেয়াল রেখো, আমি আসার সময় ডাক্তার নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে আসিস। ঠিক আছে। তারপর কলটা কেটে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আমার সিট জানালার পাশে পড়েছে, তাই এত সুবিধা পাচ্ছি। দীর্ঘ 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর চলে এলাম নিজের চিরচেনা শহরটাতে। এমনিতেই আসতে 4 ঘন্টা লাগে,
কিন্তু রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে 1 ঘন্টা লেট হয়েছে। বাজার থেকে আমার চেনা একজন ডাক্তারকে নিয়ে বাড়ি থেকে যেতে রাখলাম। এই 1 বছরে শহরটা অনেক উন্নত হয়ে গিয়েছে। রিক্সা করে আরও কিছুক্ষণ যাওয়ার পর বাড়ির সামনে এসে নামলাম। তারপর ডাক্তারকে বাইরে থেকে ভেতরে নিয়ে গিয়ে অবনীকে দেখালাম। আমার সাথে ডাক্তার থাকার কারণে আম্মু কিছু বলো না এবং অবনী তো কথাই বলতে পারছে না জ্বরের কারণে। ডাক্তার জ্বরের তাপমাত্রা দেখলেন 104 ডিগ্রি। হঠাৎ করে এত জ্বর হওয়ার কারণে কয়েকটা ওষুধ লিখে দিলেন এবং নিয়ম অনুসারে খাওয়াতে বললেন। ডাক্তারের কাজ শেষ হয়ে যাওয়ার পর উনি চলে গেলেন। ওষুধগুলো বাজার থেকে কিনে আনতে হবে, তাই বাড়ি থেকে বের হব। এমন সময় আম্মু এসে বলেন, এখন আবার কোথায় যাচ্ছিস? খাওয়া দাওয়া করে যা। আম্মুর সাথে আর কোনো কথা না বাড়িয়ে আবার বাজারে এলাম। একটা ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে দেখলাম অবনী বসে আছে। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললাম, এখন কেমন লাগছে? একটু ভালো। ওষুধ নিয়ে এসেছি, হালকা খাবার খেয়ে সেগুলো খেয়ে নিস। তুই খাবি না? আরে এত চিকন হয়ে গেছিস কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না? শরীরে তো শুধু হাড্ডি। শরীরে গোস্ত ফ্রিজে রেখে দিয়েছি, বাইরে রোদের জন্য নষ্ট হয়ে যেতে পারে। মজা করার অভ্যাসটা আর গেল না। আমি মুচকি একটা হাসি দিয়ে নিজের রুমে চলে এলাম। রুমটা যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে। আমার রুমের জানালাটা খুলে দেখলাম পাশের বাসার দেয়ালে লেখা আছে, এই বাসাটা বিক্রি করা হবে। যারা ক্রয় করতে ইচ্ছুক তারা নিচের নাম্বারে যোগাযোগ করুন। তখন আম্মু আমার রুমে খাবার নিয়ে এলো। খাবারগুলো কাঠের উপর রাখতে রাখতে বলল, কিরে বাইরে কি দেখিস? আমাদের পাশে যে বিল্ডিং আছে সেটা কি বিক্রি করবে নাকি? তারা অনেক টাকা লোন নিয়েছে, সেগুলো পরিশোধ করার জন্য সবকিছু বিক্রি করে দিচ্ছে। আমি আর কিছু বললাম না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। শরীরটা বড্ড ক্লান্ত। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে ডাকছে। চোখগুলো খুলে দেখলাম অবনী আমার পাশে বসে আছে। শরীরে জ্বর নিয়ে আমাকে ডাকছে কেন সেটা জানার জন্য বললাম, কি হয়েছে? শরীরে এত জ্বর নিয়ে আমাকে ডাকছিস কেন? তোর জ্বর কেমন? ও, এখন বিশ্রাম কর। জ্বর ঠিক হওয়ার পর যত ইচ্ছা গল্প করিস, সমস্যা নেই। এখন আমার বিছানায় শুয়ে থাক, না হলে শরীর আরও খারাপ করবে। অবনী আবার খাটে শুয়ে পড়লো। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে উঠল, টাকার ব্যবস্থা থাকলে কি সেই শহরে গিয়ে পড়ে থাকতাম, কবেই বাড়িতে ফিরে আসতাম। কিন্তু আসতে পারবো না, না লাগলেও কিছু করার নেই, বাধ্য হয়ে থাকতে হয়। 3 থেকে 4 দিন থেকে চলে যাব। অবনী আর কিছু বলো না। জ্বরের মাথায় অনেক উল্টাপাল্টা প্রশ্ন করছে, যেগুলো উত্তরও আমাকে দিতে হচ্ছে। খেয়াল করলাম অবনী আমার বিছানাতে ঘুমিয়ে পড়েছে। এখানে যদি ঘুমাতে দেই তাহলে অবনী দেখাশোনা করতে সমস্যা হবে, তাই ওকে নিজের রুমে পাঠিয়ে দেওয়াই ভালো হবে। তাই অবনীকে বললাম, অবনী ওঠ, নিজের বিছানায় যা। এই অবস্থায় আমার সাথে ঘুমালে অসুবিধা হতে পারে, তার চেয়ে ভালো হবে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাক, আম্মু খেয়াল রাখতে পারবে। বুদ্ধি খারাপ দেয়নি, অসুস্থ শরীর নিয়ে ওর রুমে যাওয়া অনেকটাই কষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো হবে অবনী আমার রুমে থাক, আমি ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এইসব ভাবছিলাম, এমন সময় আম্মু ডাক, ডিনার করার জন্য ডাকতেছে। অবনীকে বললাম, ডিনার করবি না? যেহেতু আগে খেয়ে নিয়েছে তাই কিছু বললাম না। নিজের মতো করে ডিনার করে অবনী রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে বাড়িতে বসে থাকতে থাকতে 3 দিন কেটে গেল। আর কয়েক ঘন্টা পর ঢাকায় ফিরে যাব। অবনী এবং আম্মু যেতে দিতে চাইছে না, কিন্তু আমার যেতে হবেই। এখানে থেকে জানা, এই শহরে কাজ খুঁজলে অভাব হয় নাকি? আম্মু, শুধু কাজগুলোই তো হবে না, ভালো জায়গায় পড়াশোনা না করলে ভালো চাকরি পাওয়া যায় না। এই শহরে না হয় কাজ করলাম, কিন্তু পড়াশোনা কোথায় করব? হ্যাঁ সেটা জানি, আবার আসবি কবে? আসবো খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। এরপর আসার সময় এই শহরে কোনো চাকরি নিয়ে ফিরবো। সেটাই করিস। অবনী এখন অনেকটা সুস্থ হয়ে গেছে, শরীরে জ্বর নেই, তবে শরীর অনেক দুর্বল হয়ে গেছে। বেলা 11:30টার বাস, এখন 10টা বাজে। 10:30টায় বাড়ি থেকে বের হব। বাস স্ট্যান্ডে বাসা থেকে একটু দূরে, তাই কিছুক্ষণ আগে বের হলে হবে। এখনো নাস্তা করা হয়নি, নাস্তা শেষ করে রওনা দিব। আম্মুকে বললাম নাস্তা দিতে, আম্মু নাস্তা দিল। নাস্তা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় সবার মুখ ভারী হয়ে গিয়েছিল, কিন্তু আমার কিছু করার নেই, বাস্তবতাকে মেনে নিতেই হবে। এলাকায় আমার তেমন বন্ধু নেই যে তার সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করব। যতদিন ছিলাম সারাক্ষণ বাড়ির ভেতরে শুয়েছিলাম, মাঝে মাঝে বাড়ির ছাদে উঠতাম। এই পর্যন্তই। সবাইকে বিদায় জানিয়ে বাস স্ট্যান্ডে এলাম। সবাইকে রেখে যেতে আরও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। টিকিট কাউন্টার থেকে বাসের টিকিট কেটে নিয়ে
উঠে পড়লাম। দীর্ঘ 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আবার ঢাকাতে ফিরে এলাম। আজকে রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই সমস্যা হয়নি। হোস্টেলে ফিরে এসে ফ্রেশ হলাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আজকে আর কোনো টিউশনই করাতে যায়নি, কালকে থেকে সব শুরু করব। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে গেলাম। দূরে একটা গাছের নিচে শাহিদ একা একা বসেছিল। আমি ওর কাছে যাচ্ছিলাম, এমন সময় ইরার কয়েকটা বান্ধবী এসে বলল, ইরা কোথায় গিয়েছে এই বিষয়ে কিছু জানো? আমি মাথা নেড়ে না জানালাম। ওর বান্ধবীগুলো আর একটা কথা না বলে চলে গেল। ইরার কি হয়েছে সেটা আমার অজানা, এ বিষয়ে শাহিদ বলতে পারবে। ওই তো গাছের নিচে শাহিদ বসে আছে, ওর কাছে গেলে সব জানতে পারবো। তাই দেরি না করে ওর কাছে গেলাম। আমাকে দেখে শাহিদ বলল, কবে এসেছিস? কালকে দুপুরবেলা। তোর কাছে একটা কথা জানা ছিল। বল কি কথা? ইরার কিছু হয়েছে নাকি? তোর কাছে আসার সময় ওর বান্ধবীগুলো আমাকে ঘিরে ধরে ওর কথা জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, কালকে সকাল থেকে ইরা সহ ওর বাবা মা কার কোনো খবর নেই। এক রাতে ভেতরে নিজের বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে। হঠাৎ এমন কথা বললো কেন? সেটা জানি না, তবে যাওয়ার আগে ইরার বাবা নাকি একটা চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ের ভালোর জন্য ওকে নিয়ে দূরে চলে যাচ্ছে, কেউ আমাদের খোঁজ করার চেষ্টা করবে না। হঠাৎ এমন কাজ করলো কেন? যার কাছে বাড়ি বিক্রি করেছে সে বলতে পারছে না ওরা কোথায় গেছে। তারাও জানে না। ওদের খোঁজ করার জন্য কেউ থানাতে যায়নি? পাগল নাকি? ওদের জন্য কে থানাতে যাবে? ওদের নিয়ে আর মাত্র কয়েকদিন কথা চলবে, তারপর সবাই বলে যাবে। জানি না মেয়েটা কোথায় গিয়েছে, তবে যেখানে যাক সহজে অহংকারী হতে পারবে না বলে আমার কথাগুলোর বেশি মনে পড়বে। হ্যাঁ, ঠিক বলেছিস। ক্লাস শুরু হয়ে যাবে, চল ক্লাসে যাই। তারপর আমরা ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। এখন আমাদের অত্যাচার করার মতো কেউ ভার্সিটিতে নেই। পুরো ভার্সিটিতে এরা সবাইকে নিয়ে মজা, অপমান আরো অনেক কিছু করতো, কিন্তু এখন সেসব করার জন্য ইরা আর নেই। তোর বোন কি সুস্থ হয়েছে? এখন পুরোপুরি সুস্থ, তবে শরীরটা একটু দুর্বল। ওটা কোনো বিষয় না, অসুস্থ হলে একটু শরীর দুর্বল হবে, 1-2 দিন যাওয়ার পরে ঠিক হয়ে যাবে। এইসব কথা বলতে বলতে ক্লাসে চলে এলাম। আজকে ক্লাসের সামনে সিট ফাঁকা। অন্যদিন এটাতে ইরা বসে, এখন তো ইরা নেই, তাই সিট আমি দখল করে নিলাম। এতদিন পেছনে বসেছি, আজকে থেকে সামনে বসবো। আজকে ক্লাসটা অনেক শান্ত, কোনো ঝামেলা নেই, সবাই চুপচাপ বসে আছে। একটু পর স্যার ক্লাসে আসলেন, তারপর নিজের মতো ক্লাস করে চলে গেলেন। এভাবে সকল শিক্ষক এসে ক্লাস নিয়ে চলে গেলেন। সবগুলো ক্লাস শেষ হওয়ার পর প্রতিবারের মতো এবারও ক্লাস থেকে বের হলাম। তারপর সবাইকে নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম। আজকে ভার্সিটিতে শুধু শাহিদ এবং লিজা এসেছে, বাকি সবাই কেন আসেনি সেটা আমি জানি না। দুজনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদের বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে এলাম। আজকে থেকে টিউশনি করতে যাব, তাই বেশি সময় নষ্ট না করে গোসল করে নিলাম। তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম টিউশনি করানোর জন্য। কয়েকদিন টিউশনি করাতে আসতে পারিনি দেখে সকল বাসায় জিজ্ঞেস করছিল কেন আসেনি। তাদের সবাইকে একটাই উত্তর দিয়েছি, বোনের শরীর খারাপ ছিল, তাই তাকে দেখার জন্য বাড়ি গিয়েছিলাম। রাত 10টা বেজে 10 মিনিট টিউশনি শেষ করিয়ে হোস্টেলে ফিরছি। শহরের নির্জন রাস্তা দিয়ে, এই রাস্তায় তেমন মানুষজন দেখা যায় না। আশেপাশে যে সকল মানুষজন থাকে শুধু তারাই এটা দিয়ে চলাচল করে। মাঝে মাঝে 2-1টা গাড়ি চলাচল করে, তবে তা হঠাৎ করে। এটি হেঁটে যাচ্ছি এবং মনে মনে বলছি, আর মাত্র 4 বছর অনার্স কমপ্লিট করে নিজের জেলায় ছোটোখাটো একটা চাকরি নিব, কারণ এই শহরে অনেকদিন থাকতে হয়েছে, আরও 4 বছর থাকতে হবে। ততদিনে এই শহরের প্রতি নিজের মায়া কমে যাবে। এখনই ইচ্ছে করে এখান থেকে ফিরে যাই নিজের শহরে, কিন্তু টিউশনি এবং পড়াশোনার জন্য যেতে পারছি না। ঠিক করেছি এই 4 বছর বাড়িতে ফিরবো না, পড়াশোনা শেষ করে সেই একেবারে বাড়িতে চলে যাব, আর আসবো না। মোবাইলের ঘড়ির দিকে তাকালাম, মাত্র 5 মিনিট সময় অতিবাহিত হয়েছে, এখন 10টা 15 মিনিট। হোস্টেলের গেটের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। পরিবেশটা অনেক নীরব, হালকা হালকা বাতাস বইছে। আকাশের কালো মেঘেরা এসে তারাগুলোকে ঢেকে দিচ্ছে, বোঝা যাচ্ছে তুমুল বৃষ্টি নামবে। চাচা, নিজের জিনিসপত্রগুলো আপনার রুমে ঢুকিয়ে রাখেন, আকাশে অনেক মেঘ করেছে, তুমুল বৃষ্টি নামবে। গেটে বসে থাকা দারোয়ান চাচা বসে থেকে পান খাচ্ছিলেন। আমার কথা শুনে তিনিও আকাশের দিকে তাকালেন, তারপর সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, নামতে দাও, জীবনে অনেক দাগ লেগেছে, বৃষ্টি এসে মুছে দিতে পারলে অনেক উপকার হতো। চাচার কথায় আমি কিছুটা মুচকি আসলাম। হয়তো চাচার জীবনে কোনো অতীত আছে যেটা সে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে, হয়তো বৃষ্টির পানিতে ভিজে নিজেকে শান্তি দেয়। তখন আমি বললাম, তবুও বেশি ভিজা জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো হবে ভেতরে নিয়ে রেখে দিন এবং আপনি রুমের ভেতর থেকে গেট পাহারা দিন, এটা সবচেয়ে ভালো হবে। এখন আর তুলবো না, বৃষ্টি বৃষ্টি ভাব হলে সব জিনিস ভেতরে তুলবো। ঘড়ির দিকে তাকালাম, 10টা 20 বাজে।
এখন আর বেশি দেরি করলে ঘুম অনেক কম হবে, তাই চাচাকে বললাম, চাচা তাহলে থাকেন, পরে আবার কথা হবে। ভেতরে যাওয়ার সময় হয়ে গেছে, গেট বন্ধ করবেন কখন? একটু পর গেট বন্ধ করে আমি গিয়ে শুয়ে পড়বো। আজকে শরীরটা অনেক ক্লান্ত লাগছে। এই বুড়ো বয়সে শরীরে বেশি লোড নেওয়া দরকার নেই, অল্প করুন, তাতেই ভালো হবে। সবাই তো তোমার মতো বোঝে না বাজান। আমি হোস্টেলের দিকে যেতে যেতে বললাম, বুঝে সবাই বোঝে, কিন্তু কেউ প্রকাশ করে না, করলে যে নিজের ক্ষতি হবে। কোনো মানুষ তো জেনে বুঝে নিজের ক্ষতি করবে না। চাচা মুচকি হাসলেন, তবে জবাব দিলেন না। আমি আর কোনো কথা না বলে হোস্টেলে প্রবেশ করলাম। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে লাগিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম, মানুষ দুনিয়াতে থাকলে দুঃখ, কষ্ট, অভাব এইসব লেগেই থাকবে। জীবনের প্রতিটা পদক্ষেপে এগুলো আসবে। যদি আপনার জীবনে এইসব না আসে, তাহলে আপনি মানুষই না, মানুষ ছবি অন্য কিছু। আজকে চোখে ঘুম আসে না, নানা রকমের টেনশন মাথায় চেপে বসে আছে। পাশের বেডে তাকালাম, সুজন মোবাইল চালাচ্ছে। ঘুমানোর আগে ফোন চালানোর অভ্যাস আগে ছিল, কিন্তু এখন আর নেই। একটা সময় ছিল যখন সারাদিন ফেসবুকে পড়ে থাকতাম, কিন্তু এখন নানা টেনশন, কাজের চাপে আর ফেসবুকে যাওয়াই হয় না। ভাই, কোনো কিছু নিয়ে চিন্তা করছেন নাকি? হঠাৎ সুজনের কণ্ঠ শুনতে পেয়ে ওর দিকে তাকালাম। সুজন মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। না ছোট ভাই, তেমন কিছু না, মানুষের কথা চিন্তা করছিলাম। একজন মানুষের জীবনে সমস্যা লেগেই থাকে। সমস্যা মুক্ত মানুষ কি দুনিয়াতে নেই? পাওয়া একদম অসম্ভব। পৃথিবীর ধনী ব্যক্তিগুলো দিন শেষে অনেক ঝামেলায় পড়ে থাকে, তবে ধর্মের পথে এসে দেখুন কোনো ঝামেলা হবে না। যে সমস্যাই হবে আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহর উপর ভরসা করেই তো বেঁচে আছি ভাই, আশা নিয়ে আছি, জানি আল্লাহ একদিন আমার মনের আশা পূরণ করবে। অনেক রাত হয়েছে ভাই, ঘুমিয়ে পড়ুন, না হলে সকালে উঠতে সমস্যা হবে। আমি বলে চোখ বন্ধ করে ফেললাম। এখন চোখে একটু একটু ঘুম আসে। চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম সেটা নিজেও জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটি শেষে আবার হোস্টেলে ফিরে এলাম, তারপর টিউশনি করাতে গেলাম। এইভাবে চলছিল আমার জীবন। আস্তে আস্তে দিন গেল, মাস গেল, এক সময় বছর গেল। এভাবে চলতে চলতে জীবন থেকে 4 বছর কেটে গেল। পড়াশোনা শেষ, এখন ছোটোখাটো একটা কোচিং সেন্টারে জয়েন করেছি। সেখানে কয়েকটা ক্লাসকে পড়াই। আমি এবং শাহিদ দুজনে পড়াশোনা একসাথে হয়েছে, তবে দুজনেই বেকার, কোনো চাকরি নেই। কিন্তু পরিবার চালানোর জন্য তো কাজ করতে হবে। চাকরির জন্য নানান জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমাদের দেশে ঠোঁটের কথায় চাকরি হয় না, নোটের কথাই হয়। টাকা থাকলে যে কোনো জায়গায় চাকরি হয়ে যাবে। আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি সবগুলোতেই টাকা চেয়েছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, তাই চাকরিও হয়নি। এখন নিজ শহরে কয়েকটা প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, সেগুলোর কোথাও চাকরি হয়ে গেলে ঢাকা শহর ছেড়ে বাড়িতে ফিরে যাব, আর থাকবো না এই শহরে। শায়দও নিজ জেলায় চাকরির জন্য অ্যাপ্লাই করছে, একটা ভালো চাকরি পেলে সেও চলে যাবে। একদিন রাতে হোস্টেলে শুয়েছিলাম, এমন সময় আমার ফোনে একটা মেইল এলো। মেইলটা ছিল আমার ইন্টারভিউ দিয়েছিলাম তার রেজাল্ট। আমি নিজ শহরে বড় একটা কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছি। আগামী মাসের 1 থেকে 2 তারিখ থেকে জয়েন করতে বলেছে। এটা দেখার পর দেরি না করে নিজের জিনিসপত্র গোছানো শুরু করে দিলাম। কালকে দিনটা থেকে পরশু বাড়ি ফিরে যাব। আমি চাইলে ঢাকা শহরেও চাকরি করতে পারতাম, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না। এই শহর থেকে চাকরি করলে নিজের বাড়তি খরচ হবে, যেটা আমি দিতে পারবো না। তখন তো আর হোস্টেলে থাকতে পারবো না, নিজের আলাদা বাসা নিয়ে থাকতে হবে, সেটার ভাড়া দিতে হবে, নিজের খাওয়া দাওয়া খরচ চালাতে হবে, তারপর সাথে পরিবারকেও চালাতে হবে। সব দিক দিয়ে হিসেব করে দেখেছি শহরে থাকলে অনেক টাকা খরচ হবে, যার জন্য নিজ শহরে চাকরি নিলাম। নিজের জরুরি জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কোচিংয়ে গেলাম, সেখানে শাহিদকে চাকরির ব্যাপারে পড়লাম। সবটা শুনে শাহিদ অনেক খুশি হলো, তার সাথে বলল, বাড়ি গিয়ে আমাদের ভুলে যাস না, ফোনে অন্তত কথা বলিস। আমি মুচকি হাসি দিলাম। সেদিন কোচিং থেকে নিজের বেতনগুলো নিয়ে নিলাম, তারপর শাহিদকে নিয়ে আমাদের সকল বন্ধুদের সাথে দেখা করলাম। লেজার বিয়ে হয়ে গেছে আজ 1 বছর, রিফারও 6 মাস, আর বাকিগুলো বিয়ে করেনি, তারা এখনও পড়াশোনা করছে। আজকে সবার সাথে সময় কাটিয়ে পরের দিন রওনা দিলাম নিজের চেনা শহরের দিকে। পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টা লাগবে, অথবা তারও বেশি। যত রাস্তা এগিয়ে যাচ্ছি তত বেশি অনুভূতি কাজ করছে। 4 বছর পর আবার নিজের পরিবারকে দেখতে পারবো। অবশ্য গত কয়েক মাসে রাজশাহীতে অনেকবার এসেছিলাম, কিন্তু সেটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। দিনে এসে আবার দিনে চলে গিয়েছিলাম, বাড়ির কাউকে কিছু জানাইনি। আজকেও যে বাড়ি যাচ্ছি সেটার ব্যাপারেও বাড়ির কাউকে কিছু বলিনি। ঠিক করেছি বাড়ি গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। আজকে রাস্তায় তেমন জ্যাম নেই, রাস্তা ফাঁকা হওয়ায় গাড়ি অনেক বেশি স্পিডে যাচ্ছে। মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো। আমার
বাড়ি রাজশাহী শহরের পাশের একটা গ্রামে। তবে সেটাকে গ্রাম বললে ভুল হবে, কারণ সেটা শহরের একদম শেষ সীমানায়। মামা আপনার টিকিট দেখান। নিজ গ্রামের কথাই ভাবছিলাম, এমন সময় বাসের হেল্পার এসে টিকিট চেয়ে বসলো। ওনার কাজে অনেক বিরক্ত হলাম। অন্য সকল বাসের টিকিট চেক করে না, অথচ এই বাসের টিকিট চেক করছে। হেল্পারের টিকিট চেক করা শেষ হলে সে চলে গেল। কি সুন্দর মোড়ে ছিলাম, সেটা নষ্ট করে দিল। মোড় ঠিক করার জন্য জানলা দিয়ে বাইরে তাকালাম। বাইরের বাতাস এসে আমার মুখে লাগছে। আকাশে রোদ অনেক কম, সূর্যের অর্ধেকটা মেঘে ঢেকে রেখে দিয়েছে। দূরে কিছু কালো মেঘ ঘনিয়ে আসে, বোঝা যাচ্ছে বৃষ্টি নামার প্রস্তুতি নিচ্ছে। মনে মনে বললাম, বাড়িতে ওঠার পর বৃষ্টি নামলে ভালো হবে। মাঝ রাস্তায় বৃষ্টি নামলে অনেক অসুবিধা হয়ে যাবে। আস্তে আস্তে নিজের শহরের কাছে আসতে লাগলাম। তেমনি আকাশটাও কালো হয়ে এলো। বাস থেকে নামার পর আকাশের দিকে তাকালাম। পুরো আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। পুরোপুরি বৃষ্টি আসার আগেই বাড়িতে পৌঁছাতে হবে। বাস স্ট্যান্ড থেকে বাড়ি অনেকটাই কাছে, রিক্সায় করে গেলে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অন্য সময় হলে হেঁটেই বাড়ি যেতাম। আজকে হাতে অনেক কিছু আছে, তাই একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনে আসতেই বৃষ্টির গতি অনেক বেড়ে গেল। জিনিসপত্র রিক্সা থেকে নামিয়ে ভাড়া দিয়ে তাড়াহুড়ো করে বাড়িতে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে প্রবেশ করলাম। মেন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আপনি দরজা খুলে আমাকে দেখে খুশিতে লাফ দিয়ে চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরে পড়ল। ভাইয়া, তুই আসবি এটা আগে বলবি না? আজ কয়েকদিন ধরে আমার মন বলছিল বাড়িতে কেউ আসবে, কিন্তু সেটা যে তুই হবি সেটা জানতাম না। আমিও অবনীকে জড়িয়ে ধরে বললাম, তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে চলে এসেছে। তার সাথে একটা খুশি সঙ্গত আছে, আমার চাকরি হয়ে গিয়েছে এই শহরে। এখন থেকে তোদের সাথেই থাকবো। থাকলে তো অনেক ভালো। হ্যাঁ, আম্মু কোথায়? ভেতরে রান্না করছে, তুই ভেতরে যা, আমি তোর বেগ নিয়ে এসেছি। আমি কিচেনে গেলাম, দেখলাম আম্মুর সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আম্মুর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে, তবে কি বলছে সেটা শুনতে পেলাম না। কিচেনের দরজার কাছে গিয়ে আম্মুকে ডাকলাম। আম্মু আমার কণ্ঠ শুনে পেছনে তাকালো। আম্মুর সাথে সেই মেয়েটাও আমার দিকে তাকালো। আম্মু আমাকে দেখে খুশিতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুই হঠাৎ কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগে। ভালো করেছিস, এখন যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার আনছি। আমি রুমে না গিয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার পুরো মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছে, শুধু চোখটা দেখা যাচ্ছে। চোখ দুটোর দিকে তাকালাম, চোখ দুটো অনেক চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এর আগেও অনেকবার দেখেছি। মেয়েটাকে ভালো করে দেখে নিয়ে নিজের রুমে গেলাম। অবনী খাটের উপর বসে বসে থেকে ফোন চালাচ্ছে। আমি ওর পাশে বসে পড়লাম। আম্মুর সাথে মেয়েটাকে। নুসরাত আপু আমাদের পাশের বাড়িতে থাকে। পাশের বাড়িতে থাকে? তাহলে আমাদের বাড়িতে কি করছে? ওনা নাকি নিজের বাড়িতে ভালো লাগে না, তাই আমাদের এখানে এসে সময় কাটায়। ও কোন বাড়িতে থাকে? অবনী আমার রুমের জানালা দিয়ে পাশের বিল্ডিংটা দেখিয়ে বলল, এই বাড়িতে। এর আগে এসে দেখে যে গিয়েছিলি বাড়িটা বিক্রি করবে, সেই বাড়িটা নুসরাত আপুরা কিনে নিয়েছে। এখন এইসব কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এটা বলে অবনী চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে অবনী খাবার নিয়ে এসেছে। খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এক ঘুমে পরের দিন সকাল। আজকে 29 তারিখ। 1 তারিখ থেকে চাকরিতে জয়েন করব। হাতে 1 থেকে 2 দিন সময় আছে বিশ্রাম নেওয়ার জন্য। আমার রুমে থাকা দেয়ালগড়ির দিকে তাকালাম। সকাল 9টা বাজে, অথচ আমাকে কেউ ডাকতেই আসেনি। বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে গেলাম। অবনী টিভি দেখছে, আম্মু নাস্তা বানাচ্ছে। আমি অবনীর পাশে গিয়ে ওর চুল ধরে টান দিয়ে বললাম, বসে বসে টিভি দেখছিস, নাস্তা বানানোর কাজে আম্মুকে সাহায্য করতে পারিস না? আম্মু কাজ করতে দেয় না, তাই করি না। হ্যাঁ, শুধু বসে বসে টিভি দেখিস। যা আমার জন্য নাস্তা নিয়ে আয়। আগে ফ্রেশ হয়ে আয়, তারপর তোর জন্য নাস্তা নিয়ে আসবো। ফ্রেশ না হয়ে নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস নাকি? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুই নাস্তা নিয়ে আয়। আমি আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়া শেষ হলে অবনীকে সাথে নিয়ে নাস্তা করলাম। নাস্তা শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। তখন কলিং বেল বেজে উঠল। আমাদের বাড়িতে এত সকালে কে আসতে পারে এটা ভেবে পাচ্ছিলাম না। অবনী দরজা খুলতে যাচ্ছিল। আমি অবনীকে বাধা দিয়ে বললাম, তুই থাক, আমি দরজা খুলে দিচ্ছি। আমি এটা বলে দরজা খুললাম। বাইরের সেই কালকের মেয়েটা দাঁড়িয়ে আছে, মুখ ওড়না দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হাতের ভেতর একটা শার্ট, জানি না কিসের জন্য এনেছে। মেয়েটা মানে নুসরাতকে বাইরে দাঁড় করিয়ে রেখে
আবার ড্রয়িং রুমে এসে বসলাম। নুসরাত ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। তারপর সে অবনীর পাশে এসে বসলো। নুসরাতের সাথে বসে থাকতে আমার আনইজি ফিল হচ্ছে, তাই নিজের রুমের বারান্দায় চলে গেলাম। বারান্দার চেয়ারে বসে ফেসবুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করছিলাম। এমন সময় একটা মেইলি কণ্ঠে বলে উঠল, আপনার শার্টটা খাটের উপরে রেখে গেলাম, অনেক বছর আগে দিয়েছিলেন, এখন মনে হয় ছোট হয়ে গেছে। আমি পেছন ফিরে তাকালাম। নুসরাত হাতে থাকা শার্টটি আমার কাঠের ওপর রেখে চলে যাচ্ছিল। ওর চলে যাওয়া দেখে আমি বললাম, এই মেয়ে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। নুসরাত দাঁড়িয়ে গেল, আমার দিকে ফিরে তাকিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার সব কিছুতেই অনেক অবাক হচ্ছে। প্রথমে চোখ, এখন কণ্ঠ। ওর কণ্ঠ শুনেও মনে হচ্ছে এটা আগে অনেকবার শুনেছি, কিন্তু তো কোথায় শুনেছি এটা মনে করতে পারছি না। নুসরাত এখনও দাঁড়িয়ে আছে, চোখে মুখে ভয়ের চাপ। জানি না কী কারণে ভয় পাচ্ছে। কাঠের উপর একটা শার্ট রাখা আছে, আমি সেটা হাতে নিয়ে দেখলাম। শার্ট দেখে আমার কপাল চড়ক গাছে ওঠার মতো অবস্থা, কারণ এটা সেই শার্ট যেটা দিয়ে ইরার মাথা বেঁধে দিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে। শার্ট অনেকটা ছোট হয়ে গেছে, আমার পছন্দের শার্ট ছিল এটা। এই মেয়ে, তুমি এই শার্ট কোথায় পেলে? আর তোমার নাম কি? বাড়িতে আসার পর থেকে তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। তোমার নামটা সত্যি কি নুসরাত নাকি অন্য কিছু? নুসরাত ভয়ে একাকার, কপাল বেয়ে ঘাম পড়তে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে বড় ধরনের কোনো প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে, যেটার উত্তর কী দিয়ে দেবে সে বুঝতে পারছে না। কি হলো, কিছু বলছো না কেন? তোমার আসল নাম কি এবং এই শার্ট তোমার কাছে কিভাবে এলো? আসলে আমি বাকিটা বলার আগেই অবনী রুমে প্রবেশ করলো। তারপর নুসরাতের কাছে এসে বলল, আপু তোমাকে আন্টি ডাকছে, যাও। এটা শোনার পর নুসরাত একজোরে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি চাইলে জোর করে ওর আসল পরিচয় বের করতে পারতাম, কিন্তু সেটা করছি না। মেয়েটা চলাচল দেখে মনে হচ্ছে এটা ইরা। ওর কণ্ঠ, চোখ, হাঁটার স্টাইল সব কিছু ইরার সাথে মিলে যাচ্ছে। প্রথম ইরার কথা মনে ছিল না, তবে শার্ট দেখে ওর কথা মনে পড়ে গিয়েছে। কি ব্যাপার, নুসরাত আপুর সাথে রুমের ভেতর কি করছিলি? কথাটা শুনে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম। হঠাৎ এরকম প্রশ্নে নিজেকে সামনে নিয়ে বললাম, কিছু না, তোর কাছে একটা প্রশ্নের উত্তর জানা ছিল, বলতে পারবে কি? নুসরাত আপুর বিষয় নাকি? হ্যাঁ। নুসরাতের আসল নামটা কি? আসল নাম নুসরাত। ও, পুরো নাম জানিস? হ্যাঁ, নুসরাত জাহান ইরা। ইরা নামটা শুনে মনের ভেতর যত প্রশ্ন ছিল তার সব কিছু ক্লিয়ার হয়ে গেল। সেই জন্যই বলি, আমার শার্ট মেয়েটার কাছে কেন এলো? ইরা মানে নুসরাত এখানে এসেছে কতদিন? 4 বছরের মতো হবে। তুই যেদিন গিয়েছিলি সেদিন বিকেলবেলা। আচ্ছা, তুই এখন যা, আমি একটু পর আসি। কোনো সমস্যা হয়েছে নাকি যে নুসরাত আপুর ব্যাপারে জিজ্ঞেস করছিস? না, তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তুই এখন যা, আমি একটু পর আসি। অবনী রুমের বাইরে চলে গেল। আমি আমার বারান্দায় গিয়ে চেয়ারে বসে ভাবতে লাগলাম। অবনী যেমন করে বলল তাতে মনে হচ্ছে মেয়েটার নাম ইরা। ওর নাম সহ অনেক কিছু ইরার সাথে মিলে যাচ্ছে। বিশেষ করে যেদিন ইরার বাবা মা সহ সবাই কাউকে কিছু না বলে হারিয়ে গিয়েছিল, সব কিছু নুসরাতের সাথে মিলে যাচ্ছে। এখন যদি আরেকটা প্রশ্নের উত্তর পাই তাহলে পুরোপুরি নিশ্চিত হতে পারবো যে এটা ইরা। নিশ্চয়ই অবনী এটার উত্তর জানবে। প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য আমাকে অবনীর কাছে যেতে হবে, তাই গেলাম। অবনীর কাছে গিয়ে বললাম, আমাকে একটা কথা বল, নুসরাত যখন নতুন এই বাসায় এসেছিল তখন কি সে অ্যাক্সিডেন্ট করেছিল? মানে হাত-পায়ে কোথাও ব্যান্ডেজ দেখেছিস? হ্যাঁ, সারা শরীরে ব্যান্ডেজ ছিল, কিন্তু তুই জানিস কিভাবে? এই বিষয়ে পরে বলবো। এটা বলে আবার নিজের রুমে ফিরে এলাম। রুমের দরজা লক করে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলাম। মাথায় অনেক রাগ উঠে যাচ্ছে। যে মেয়েটাকে আমার একদম পছন্দ নয়, সেই মেয়েটা আমার বাড়িতে এসে বসে থাকে। আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছি নুসরাত মেয়েটা ইরা, কারণ ইরার অবস্থা যেমন ছিল নুসরাতের অবস্থায় তেমন ছিল। তার সাথে ইরার বাবার চিঠিতে লেখা কথাগুলো মনে পড়ে গেল। যেহেতু চিঠিতে উল্লেখ ছিল ইরার ভালোর জন্য শহর ছাড়ছেন, সেহেতু হয়তো নাম চেঞ্জ করে নুসরাত রেখে দিয়েছে। আমরা সবাই ওর নাম ইরা জানলেও নুসরাত চিনি না, যার ফলে প্রথম চিনতে পারিনি। খাটের উপর বসে ভাবছিলাম ইরা আমার সাথে ছিল অথচ আমি চিনতেই পারিনি। তবে 4 বছরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আজকাল পর্দা করছে, নামাজ পড়ে, হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই এমন হয়েছে। তবে অহংকারী ভাবটা তার ভেতর থেকে মুছে গেছে কিনা সেটা জানি না। ইরা হাজারবার নিজে ভুল করলেও আমার কাছ থেকে সহজে ক্ষমা পাবে না। খুব কঠিন একটা শাস্তি দেব মেয়েটাকে। এরপর আমার সামনে এলে অপমান ছাড়া কিছুই পাবে না। ভাইয়া, দরজা খুলবেন, আপনার সাথে জরুরি কথা আছে। হঠাৎ কারো কণ্ঠ শুনে আমার ঘুম ভাঙলো। কাঠের ওপর শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটা বলতেই পারবো না। ঘুমটা ভাঙলে
ঘুমটা ভাঙলো দরজা নক করা ও কথা বলার শব্দে। জানি না কে কথা বলছে। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুললাম। সামনে নুসরাত দাঁড়িয়ে আছে। এই অসময়ে আমার কাছে কেন এসেছে সেটা জানি না। কি ব্যাপার, আমার কাছে কি মনে করে? মানে আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে এসেছি। তখন আম্মু ডেকেছিল, তাই বাসায় চলে যেতে হয়েছিল। ঠিক আছে, বলো। প্রশ্নের উত্তর আমিও শুনতে চাই। রুমের ভিতরে বসে কথা বললে মনে হয় ভালো হবে। আমি নুসরাতকে রুমের ভেতর আসতে বললাম। সে ভেতরে প্রবেশ করে একটা চেয়ারে বসলো। আমি গিয়ে খাটে বসলাম। তারপর নুসরাতকে বললাম, সত্য কথা বলবে, তোমার আসল নাম কি? নুসরাত প্রথমে কিছু বলতে চাইল না, ইগনোর করার চেষ্টা করছিল। তা আমি কিছুটা রাগী কণ্ঠ নিয়ে বললাম, কি ব্যাপার, আমার কথাকে ইগনোর করার চেষ্টা করছো কেন? কি মতলব নিয়ে আমার কাছে এসেছো? আমার প্রশ্নের উত্তর দিতে না অন্য কিছু করতে? আপনার প্রশ্নের উত্তর দিতে। তাহলে উত্তর দিচ্ছ না কেন? সেই কখন থেকে বলছি তোমার আসল নাম কি, সেটা তো বলছো না। নুসরাত কিছুটা ভয় পেয়ে গেল। নিজের আসল নাম বলবে কিনা সেটা বুঝতে পারছে না হয়তো। সে তো জানে না যে আমি তার আসল পরিচয় জেনে গিয়েছি। এখন ওর নিজের মুখ থেকে কথা শুনে নিশ্চিত হতে চাইছে। নুসরাত ভয়ে চুপ হয়ে আছে। ওর এরকম চুপ থাকা আমার সহ্য হচ্ছে না। তখন আমি বললাম, এইরকম ন্যাকামো দেখার সময় আমার হাতে নেই। কথা বলতে না পারলে রুম থেকে বেরিয়ে যাও। না, আমি বলছি, আমার আসল নাম ইরা, যেটা আপনি আগে থেকেই জানেন। তুমি কি সেই ইরা যে দুইটা ছেলেকে সাথে নিয়ে আমাকে মেরেছিলে? নুসরাত নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এবার আমার কাছে ওর পরিচয় একদম ক্লিয়ার। মনের ভেতরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেগুলো এখন করব। তখন আমি আবার বললাম, তুমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তার কিছুদিন পর কাউকে কিছু না বলে ওখান থেকে চলে আসলে কেন? ওই শহরে থাকলে আমি আরো খারাপ হয়ে যেতাম। আমি বুঝতে পেরেছিলাম আমার সকল বন্ধুগুলোই আমাকে নয়, আমার টাকাকে পছন্দ করতো। ওদের পিছু ছাড়ানোর জন্য এবং আরো একটা কারণে ওই শহর ছেড়েছিলাম। দ্বিতীয় কারণ কি? আমার বাবা বড় বিজনেসম্যান হওয়ার কারণে অনেক লোকের সাথে শত্রুতা হয়ে গেছিল। সেই দিনের অ্যাক্সিডেন্টও আমার বাবার একজন দুশ্মন করিয়েছিল। এই কারণে কাউকে কিছু না বলেই চলে এসেছি। তোমার বাবা এখন কি করে? এখানে ছোটখাটো ব্যবসা শুরু করেছে, সেটাই দেখাশোনা করে। তুমি হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেলে কেন? আর সারা দেশের মধ্যে অন্য কোথাও তো বাসা কিনতে পারতে, তা না করে আমার বাড়ির পাশে বাসা কিনলে কেন? আমাকে নিয়ে কোনো উদ্দেশ্য আছে নাকি? না না, আপনাকে নিয়ে আমার কোনো উদ্দেশ্য নেই। আমি অথবা আমার পরিবারের কেউই জানতো না যে এখানে আপনার বাড়ি। যদি জানতাম তাহলে এখানে বাড়ি কিনতাম না। থাক, সে বিষয়ে কথা না বললে ভালো হবে। আপনি এখন আসুন এবং এরপর থেকে আমার সামনে আসবেন না। যাওয়ার আগে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভার্সিটির সেই ব্যবহারের জন্য। আমি মন থেকে খুব কষ্ট অনুভব করি আপনার সাথে সেই ব্যবহারের কথা ভেবে। প্লিজ আপনি সেই কথাগুলো মনে রাখবেন না এবং আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আসি, অন্য একদিন কথা হবে। এটা বলে নুসরাত রুম থেকে বের হয়ে গেল। নুসরাতকে এখন থেকে ইরা বলেই ডাকবো। নুসরাত নামটা অনেক বড় হয়ে যায়। ইরার এরকম পরিবর্তন দেখে অনেক অবাক হচ্ছে। জানি না সে কিভাবে নিজেকে পরিবর্তন করেছে। প্রথমে ভেবেছিলাম তার ভেতরে অহংকারী ভাব এখনো আছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। তার ভেতরে অহংকার বলে তেমন কিছুই দেখলাম না। দেয়ালগুড়ির দিকে তাকালাম। দুপুর 12টার কাছাকাছি। সকালে নাস্তা করার পর কেন যে চোখ লেগে গিয়েছিল সেটা বুঝতেই পারছি না। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলাম। অবনী বসে বসে টিভি দেখছে আর আম্মু রান্না করছে। আমি গিয়ে অবনীর পাশে বসে বললাম, সারাদিন টিভি দেখলে হবে? বাড়ির কাজকর্ম করলে তো পারিস। এদিকে আম্মু একা একা কাজ করতে পারে। অনেক বয়স হয়ে গেছে, আগের চেয়ে শরীর অনেক দুর্বল। আমি কি করব? আম্মুই তো আমাকে কাজ করতে দেয় না। দিবে কিভাবে? কাজ তো করতেই জানিস না। যা রুম থেকে আমার জন্য শার্ট নিয়ে আয়, বাইরে যাব। তুই নিজেও তো আনতে পারিস। পারবো না, তুই গিয়ে শার্ট নিয়ে আয়। অবনীকে আর কোনো কথা বলতে না দিয়ে শার্ট আনতে রুমে পাঠিয়ে দিলাম। সে নিজের পছন্দ মতো একটা শার্ট নিয়ে এসে বলল, নে এখন আমাকে মুক্ত করে দে, তোর জ্বালা সইতে পারছি না। জ্বালা তোর করলাম না একটু? এইটুকুতেই এমন অবস্থা হলে চলবে নাকি? দেখতে থাক আরো কত অবস্থা করি। আরো একটা কথা, এরা যদি বাসায় আসে তাহলে ওর সাথে কথা বলবি না। ইরাকে? ইরাকে চিনিস না? নুসরাতের কথা বলছি। ভুল করে ওর সাথে কথা বলবি না। তোর সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যেটা বললাম তুই সেটাই করবি। এটা বলে শার্ট গায়ে দিয়ে বাড়ি থেকে বের হলাম। বাড়িতে ফেরার পর আজকে প্রথম এলাকা দেখতে বের হয়েছে। আগে এলাকায় অনেক রাস্তা ছিল, এখন সেগুলো বন্ধ করে ঘরবাড়ি করেছে। ফলে রাস্তার সংখ্যা অনেক কমে গিয়েছে। আশেপাশে গড়ে উঠেছে নানা রকমের বিল্ডিং, স্কুল, ছোট ছোট কারখানা, আরও অনেক কিছু।
চারদিক দেখতে দেখতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। রাস্তার পাশে একটা ঘর দেখলাম, দৌড়ে গিয়ে সেখানে উঠলাম। ঘরের টিন দিয়ে পানি পড়ছে। পাশে মাটির ভাঙা চুলা দেখে মনে হচ্ছে এটা কোনো চায়ের দোকান ছিল, কিছু কারণবশত বন্ধ হয়ে গেছে। ঘরের অনেক জায়গা দিয়ে পানি পড়ছে, তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জায়গাটা অনেক ভালো, তেমন বৃষ্টির পানি পড়ছে না। পাশে একটা ব্রেঞ্চ আছে, অর্ধেক ভেজা অর্ধেক শুকনো, বসার জন্য অনেক উপযোগী। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছে, তাই আধ ভেজা ব্রেঞ্চে বসলাম। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম অবনীর নাম্বার থেকে 2টা মিস কল। জোরে বৃষ্টি হওয়ার কারণে শুনতেই পাইনি। অবনীর নাম্বারে কল ব্যাক করলাম। একবার রিং হতেই কলটা রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, এই বৃষ্টিতে কোথায় গিয়েছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। আমি বাড়ি থেকে একটু দূরে আছি, বৃষ্টি কিছুটা কমলেই বাড়ি ফিরবো। তাড়াতাড়ি আসিস। আমি কলটা কেটে দিলাম। এখন কিছু বলে উত্তর দেওয়ার ইচ্ছা আমার নেই। ফোনটা পকেটে ঢুকিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি অনেক কমে গেছে, রাস্তা দিয়ে লোকজন চলাচল শুরু করে দিয়েছে। বাড়ি ফিরে যাওয়ার তেমন ইচ্ছেও করছে না, মন চাইছে এলাকা ঘুরে দেখতে। অনেকদিন হয়ে গেছে এলাকাটা দেখা হয়নি, আজকে সুযোগ পেয়েছি, এটা সহজে হাতছাড়া করব না। পুরো এলাকাটা ঘুরে দেখব, যেই ভাবা সেই কাজ। বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার পর এলাকা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আজকাল তেমন বন্ধু বান্ধবের দেখা পাচ্ছি না, সবাই মনে হয় নিজের জীবন গুছিয়ে নিতে ব্যস্ত। কেউ কেউ অফিসে আসে, কেউ কেউ বিদেশে, আবার কেউ অন্য জেলায়। কিছু কিছু চেনা বন্ধু বান্ধব ছোট ভাই ভাই ছিল, কিন্তু তাদের সাথে আর তেমন কথা হয় না। ভাবলাম আজকে দেখা করব, কপাল খারাপ থাকার কারণে সেটাও করতে পারলাম না। সময় শেষে কারো দেখা না পেয়ে বাড়ির দিকে হাঁটা তুললাম। বাড়ি ফিরে যখন কলিং বেল বাজালাম তখন অবিনী এসে দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে নিজের রুমের দিকে যাচ্ছিলাম, এমন সময় চোখটা গেল কিচেনের দিকে। ইরা আমুর সাথে গল্প করছে। মেয়েটাকে বারবার নিষেধ করেছিলাম আমার সামনে যেন না আসে, তবুও কেন যে আসে আমি জানি না। আমুর দিকে খেয়াল করলাম, আমু অনেক হাসি মুখে ইরার সাথে কথা বলছে। আমু যদি ইরার সাথে কথা বলে খুশি থাকতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই, যত ইচ্ছে কথা বলো, থাকুক আমাদের বাড়িতে, তবে সেটা শুধু কথা বলার জন্য। ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করবো? বিছানার উপর শুয়ে মোবাইল টিপছিলাম, এমন সময় অবনী রুমে প্রবেশ করে কথাটা বলল। কি জিজ্ঞেস করবে সেটা জানার জন্য বললাম, হ্যাঁ বল। অবনী এসে আমার পাশে বসলো, তারপর আমার ডান হাত শক্ত করে ধরে বলল, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আরে পাগলি, তুই আমার একমাত্র ছোট বোন, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? হ্যাঁ বল, জানা থাকলে অবশ্যই বলবো। নুসরাত আপুর সাথে তোর কিসের সম্পর্ক? নুসরাত আপুকে চিনিস কিভাবে? আমার গলাটা শুকিয়ে গেল, ওর প্রশ্নে কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। অবনী আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। বলবি না নুসরাত আপুর সাথে তোর কিসের সম্পর্ক? তাকে চিনিস কিভাবে? আসল সত্য বলে অবনী ইরাকে ভুল বুঝতে পারে, তাই কোনো একটা মিথ্যা বলে চালিয়ে দিতে হবে। নুসরাতের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না, তবে আমরা একসাথে ভার্সিটিতে পড়েছি, সেখানে থেকে ওর সাথে একটু একটু পরিচয় ছিল আর কি। কিন্তু সমস্যা হলো ওখানে ওর নাম ইরা ছিল আর এখানে নুসরাত, তাই তোর কাছ থেকে ওর বিষয়ে ইনফরমেশন নিচ্ছিলাম আর কি। তাহলে নুসরাত আপুর সাথে কথা বলতে না করছিলি কেন? নুসরাত আপু অনেক ভালো একটা মেয়ে, পর্দা করে। নুসরাত আপু অনেক ভালো একটা মেয়ে, পর্দা করে, দিনের পথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনের ভেতরে কোনো হিংসা অহংকার নেই, মাঝে মাঝে তো গরিবদেরও সাহায্য করে। করলে করুক, তবুও তুই ওর থেকে একটু দূরে থাকবি, কারণ আমি জানি নুসরাত আগে কেমন ছিল। কেমন ছিল? অহংকার ছিল, ছেলেদের ডিস্টার্ব করতো, র্যাগিং করতো, অপমান করতো, এইসবই তো, তাই না? তুই কি ভেবেছিস আমি নুসরাত আপুর আগের চরিত্রের ব্যাপারে কিছু জানি না? নুসরাত আপুর কাছে বসে তার অতীতের গল্প শুনেছি। মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আজ নিজের অতীত ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছে। অতীতের নুসরাত আর বর্তমানের নুসরাতের ভেতরে অনেক পার্থক্য আছে, যেটা তুই বুঝতে পারছিস না। কয়েকদিনের নুসরাত আপুর সাথে কথা বলে দেখ, অতীতে সেই অহংকারী আছে নাকি ভালো হয়ে গিয়েছে সেটা হাতে নাতে বুঝতে পারবি, তখন আমার কিছু বলা লাগবে না। অবনীর কথায় অনেক যুক্তি আছে। ইরার ব্যবহার কয়েকদিন দেখব, তার ভেতরে আগের মতো অহংকারী ভাবটা আছে নাকি নিজেকে পরিবর্তন করে নিয়েছে সেটা বুঝবো। এখন ইরার একটা বিষয় খুব ভালো লেগেছে, যে সে দিনের পথে এসেছে। সবাইকে একদিন মারা যেতে হবে, তাই ইরার মতো দিনের পথে ফিরে এলে অনেক ভালো হবে। ইরা এখনো আম্মুর সাথে আছে আর অবনী আমার পাশে বসে আছে। ওকে রুমে থাকতে বলে ড্রয়িং রুমে গেলাম। ইরা আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে, এটা দেখে
আমার কিছুটা রাগ হলো। রুমে ফিরে এসে অবনীর কাছে গিয়ে বললাম, পাশের বাসার মেয়েটা এসে আম্মুকে রান্নার কাজে সাহায্য করে, আর তুই বসে বসে সেগুলো দেখিস। মেয়েটার জায়গায় তুই কাজ করতে পারিস না? আমি তো রান্নার কাজ করতে পারি না, আম্মুকে সাহায্য করবো কিভাবে? আম্মুর সাথে কাজ করলে এমনিতেই শিখে যাবে। একটা কথা মনে রাখবে, পৃথিবীর কোনো মানুষই তার হাতের কাজ মায়ের পেট থেকে শিখে আসে না। তার জন্ম হওয়ার পর তাকে সকল কাজ শেখানো হয়। তুইও আম্মুর সাথে কাজ করতে থাকলে শিখে যাবে। আমি তোর কথা বুঝতে পারছি। কালকে থেকে আমি আম্মুকে সাহায্য করবো। ওই নুসরাত আপুকে কোনো চান্স দিব না। কালকে থেকে কেন? কালকে থেকে কেন? আজকে থেকে কাজে লেগে পড়। না, আজকের দিনটা বিশ্রাম নিব, কালকে থেকে বাসার কাজ শুরু করব। অবনী রুম থেকে চলে গেল। ভেবেছিলাম কথাগুলো বললে আজকে থেকে কাজ করবে, কিন্তু না, মহারানী কালকে থেকেই কাজ করবে। তবে আমার কথাগুলো যে বুঝতে পেরেছে এটাই অনেক। কাজ করা না করা পরের বিষয়। কালকে থেকে ইরাকে একটু একটু করে কষ্ট দিতে হবে, যেন আমাদের বাড়িতে না আসে। মেয়েটাকে দেখলেই মারতে মন চায়, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করে রাখি যেন এমন না করে, কারণ মেয়েদের গায়ে হাত তোলা মানায় না। আজ 30 তারিখ, আগামীকাল নতুন অফিসে জয়েন করার ডেট। মনের ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হচ্ছে। ভেবেছিলাম হাতে 2 দিন সময় আছে, একটু ঘোরাফেরা করে সময় কাটিয়ে দেব, কিন্তু সেই সব কিছু করতে পারলাম না। কালকের দিনটা বাড়িতে বসে থেকেই কেটে গিয়েছে। গতকাল ইরা আমাদের বাড়িতে অনেকবার এসেছে, কিন্তু সে আমার সামনে আসার সাহস পায়নি। যতটুকু পেরেছে নিজেকে আড়াল করে রেখেছে। এখন বেলা 11টা বাজে। গতকাল সারা রাত ভেবে ঠিক করেছি এরাকে অপমান বা শাস্তি কোনো কিছু দেব না, কারণ সে নিজের কর্মের ফল অনেক আগেই ভোগ করে নিয়েছে। নতুন করে ভোগ করার মতো কোনো শাস্তি বাকি নেই। 11:30টার দিকে অবনীকে নিয়ে শপিং মলে যাবো ভেবে রেখেছি, কারণ আমার তেমন নতুন জামা কাপড় নেই যেটা পরে অফিসে যাব। সবগুলো পুরনো হয়ে গিয়েছে, তাই আমার এবং অবনীর জন্য জামা কাপড় কিনবো। রুমের বেলকনিতে বসে মোবাইল টিপছি। আমার সময় অবনী রেডি হয়ে এসে বলতে লাগলো, ভাইয়া কখন বের হবি? 11:30 বাজতে চলে, তাড়াতাড়ি চল, না হলে ভিড় হয়ে যাবে। অবনীর কথা শুনে মোবাইল দিকে তাকালাম। 11:20 বাজে। মোবাইল টিপতে গেলে সময় কিভাবে চলে যায় সেটা বোঝার কোনো উপায় থাকে না। তুই ড্রয়িং রুমে গিয়ে বসে থাক, আমি রেডি হয়ে আসি। একটু তাড়াতাড়ি আয়, না হলে লেট হয়ে যাবে। তুই তো কোনো দাওয়াতে যাচ্ছিস না যে লেট করে গেলে আবার খাবার শেষ হয়ে যাবে। আমরা যাচ্ছি শপিং মলে, সেখানে রাত 12টায় গেলেও সমস্যা হবে না। হ্যাঁ, সেটা আমি জানি। এখন আমাকে জ্ঞান না দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এটা বলে অবনী রুমের বাইরে চলে গেল। অবনী চলে যাওয়ার পর আমি রেডি হয়ে ড্রয়িং রুমে এলাম। তারপর অবনীকে নিয়ে রওনা দিলাম শপিং মলের দিকে। দুজনে রিক্সা করে যাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম লেগে আসে। নুসরাত আপু আমাদের সাথে আসতে চেয়েছিল। আসেনি কেন? জানি না, প্রথমে রাজি হয়েছিল, পরে যখন জানতে পারে তুই আমাকে নিয়ে যাবি তখন না করে দিয়েছে। ভালো, এখন ওর কথা বাদ দে, ওর বিষয়ে শুনতে ভালো লাগছে না। অবনী চুপ হয়ে গেল। ইরাকে ক্ষমা করে দিল, তাকে দেখার ইচ্ছে করে না। আমার সামনে এলেই মন চায় অপমান করে তাড়িয়ে দেয়, কিন্তু সে আমার সামনে আসেও না, অপমানও করে না। এখন এসব ফালতু কথা বাদ দিয়ে মূল গল্পে ফিরে আসি। অবনীকে নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। তারপর ভেতরে ওর পছন্দ মতো জামা কাপড় কিনে রিক্সা করে বাড়িতে চলে এলাম। বাড়ির দরজার কাছে কলিং বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমরা ভেতরে প্রবেশ করে দেখলাম এরা কিচেনে বসে আছে। চোখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো বাদ দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে। আমার পাশে অবনী দাঁড়িয়ে ছিল, হাতে শপিং মলের ব্যাগ। সেগুলো আমার হাতে নিয়ে বললাম, আমি ওইগুলো রুমে রেখে দিচ্ছি, তুই এবং নুসরাত মিলে আম্মুকে সাহায্য কর। আমার কথাটা মনে হয় ইরা শুনতে পেয়েছে। মুহূর্তের ভেতরে চোখ থেকে ভয়ের ছাপ ওদা হয়ে গেল। এখন চোখ দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। অবনীর দিকেও তাকালাম, সেও হাসছে। হাসির কারণ আমার জানা, তাই জিজ্ঞেস করলাম না কেন হাসে। অবনীর শপিং মলের ব্যাগ নিয়ে ওর রুমে রেখে দিয়ে আমার ব্যাগগুলো নিয়ে নিজের রুমে এলাম। এক এক করে জামা কাপড়গুলো বের করে আলমারিতে তুলে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলাম। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় কিচেন থেকে ইরার কণ্ঠ শুনতে পেয়ে টিভির ভলিউম কমিয়ে দিলাম। ইরা আম্মুকে বলছে, আন্টি, আপনার ছেলের বয়স তো কম হলো না, এবার বিয়ে করিয়ে দেন। মুখে বললে কি আর সব হয়? ছেলের তো ভালো চাকরি লাগবে, তাই না? কেন, সে তো ভালো একটা চাকরি পেয়েছে। এখন যে কেউ তাকে মেয়ে দিতে চাইবে। দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করে দিন, সবার জন্যই ভালো হবে। আমার ছেলের কথা বাদ দে, তুই কবে বিয়ে করছিস সেটা বল। আল্লাহ যেদিন আমার বিয়ের ডেট ঠিক করে রেখেছে সেই দিন। আমি শুনতে পাচ্ছি আর কোনো কথা শব্দ আসে না। তার মানে কি কথা বলা শেষ?
মাথা ঘুরিয়ে কিচেনের দিকে তাকালাম। দুজনেই রান্না করছে এবং অবনী ঘর পরিষ্কার করছে। ইরা মেয়েটার মনে হয় তার বাসাতে কাজ থাকে না, সব সময় আমাদের বাসায় এসে কাজ করে। ঘড়িতে 1টা বাজলো। ইরা আমাদের বাড়ি থেকে নিজ বাড়িতে যেতে লাগলো আমার সামনে দিয়ে। তখন আমি বললাম, যাচ্ছেন কেন? আমাদের সাথে লাঞ্চ করে তারপর বাসায় যাবেন, থাকুন এখানে। আমার মুখে এমন কথা শুনে ইরা মনে হয় কিছুটা অবাক হয়েছে। অবাক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি কি আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে অন্য কেউ আছে? কেউ যদি না থাকে তাহলে আপনাকেই বলছি। ও, আজকে পারবো না, আমি বরং অন্যদিন আপনাদের সাথে লাঞ্চ করব, কেমন? এখন আমি যাই, নামাজ পড়তে হবে। আপনি মসজিদে যান, নামাজ পড়ে আসুন। এটা বলে ইরা বাইরে চলে গেল। মেয়েটা এত ভালো হলো কবে সেটা আমি বুঝতে পারছি না। তাকে দেখে কেউ বলবে না যে সে আগে কি রকম অহংকারী একটা মেয়ে ছিল, সব সময় কারো না কারো ক্ষতি করে বেড়াতো। অ্যাক্সিডেন্টের পর থেকে কি পরিবর্তন হয়েছে সেটা দেখতে পাচ্ছি। পেটে অনেক ক্ষুধা পেয়েছে। আম্মুকে খাবার দিতে বললাম। তখন আম্মু বললেন, বসে থাক চুপচাপ, আমার হাতের কাজ শেষ হবে তারপর তোদের সকলকে খাবার দিব। আমার কাজ শেষ হতে হতে এখনো 10 কি 15 মিনিট লাগবে, ততক্ষণ অপেক্ষা কর। যেহেতু সময় লাগবে তাই জোর করলাম না, টিভি দেখায় মনোযোগ দিলাম। তারপর আম্মুর কাজ শেষ হলো, সবাই মিলে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করার মাঝখানে আম্মু বলে উঠল, আগামী শুক্রবার তোর বিয়ে ঠিক করেছি। এটা শুনে আমার গলায় খাবার আটকে গেল, ফলে কাশতে লাগলাম। অবনী আমাকে পানি দেওয়ার পর সেটাকে স্বাভাবিক হলাম। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, বিয়ে ঠিক করেছো, এটা আমাকে বলনি কেন? আমি এখন বিয়ে করব না, সবেমাত্র একটা চাকরি পেলাম, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে নিয়ে চিন্তা করব। চুপ, আমার উপর দিয়ে কথা বলিস কেন তুই? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই কর। আগে বিয়ে কর, তারপর নিজের পায়ে দাঁড়াবি। আগামী শুক্রবার তোর বিয়ে মানে বিয়ে। বিয়েতে বেশি আয়োজন করব না, তুই ফ্যামিলির লোকজনের ভেতরে সব করবো। বড় করে অনুষ্ঠানের কোনো দরকার নেই। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমার কথার কোনো মূল্য তাদের কাছে নেই। এখন যেহেতু বিয়ে দেবে বলে ঠিক করেছে, তাহলে মেয়ের ব্যাপারে সব জিজ্ঞেস করলে ভালো হবে। মেয়েটাকে সেটা জানার জন্য বললাম। ঠিক আছে, আমি বিয়েতে রাজি, তবে মেয়েটাকে সেটা বিয়ের দিন দেখতে পারবি, এখন বলতে পারবো না। তবে তুই মেয়েটাকে খুব ভালো করে চিনিস, এখন বুঝতে পারলে খুঁজে নে। আমার কিছু না বলে খাবার শেষ করে নিজের রুমে এসে ভাবতে লাগলাম। আমার চেনা বলতে আমি শুধু ইরাকে চিনি, তার মানে কি ইরার সাথে আম্মু আমার বিয়ে ঠিক করেছে? সেটা করে থাকলে অসম্ভব। ইরাকে সহজে বিয়ে করা যাবে না, সারাদিন প্রেশারের উপর রেখে দেবে, কোথাও শান্তি পাবো না। কথাগুলো ভাবছিলাম, এমন সময় অবনী রুমে প্রবেশ করে বলল, এত চিন্তা কিসের? মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, মেয়ে খুব সুন্দর দেখতে, তোর সাথে অনেক মানাবে। আমি শুয়েছিলাম। অবনী কথা শুনে উঠে বসে বললাম, তুই যা এখান থেকে, আমার কথা বলতে ভালো লাগছে না। ভালো লাগবে কেন? কয়েকদিন পর নতুন বউ পাবি, তার সাথে কি করবি সেগুলো তো ভাবতে হবে নাকি? এখন কি আমার সাথে কথা বলার সময় আছে? তুই তারা, তোকে দেখাচ্ছি মজা, আজকাল বেশি কথা বলছিস। এই বলে অবনীকে ধরতে যাব, তার আগে অবনী রুম থেকে পালিয়ে গেল। একে তো মাথা ঠিক নেই, কার সাথে বিয়ে ঠিক করেছে সে চিন্তায় মাথা চুল উঠে যাওয়ার মতো অবস্থা। এদিকে অবনীর এইরকম মজা, সব মিলিয়ে আমার কোনো কিছুই ভালো লাগছে না, নিজেকে বড় অসহায় লাগছে। জানি না আম্মু কোন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে, মেয়ে আমাদের পছন্দ করবে কিনা কে জানে। তবে মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক কাছে, সেটা হলো আম্মু বলেছিল মেয়েটাকে নাকি ভালো করে চিনি। আমার চেনার ভেতরে শুধুমাত্র ইরা, কিন্তু আম্মু তো ইরার সাথে আমার বিয়ে ঠিক করবে না, কথাটা জোর দিয়ে বলতে পারছি না। ইরাকে সামনে পেলে ওর কাছ থেকে জেনে নিব, এটাই ভালো হবে। দুপুর থেকে ইরার জন্য অপেক্ষা করছি, কিন্তু ইরার কোনো দেখা পাচ্ছি না। বাইরে প্রায় সন্ধ্যা হয়ে এলো, রাস্তায় ল্যাম্পপোস্টের আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। অন্যদিন সন্ধ্যার পরেও ইরা আমাদের বাড়িতে এসে বসে থাকতো, তবে আজকে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, তার দেখাই পেলাম না। জানি না কোথায় গিয়েছে, যার জন্য আমাদের বাড়িতে আসতে পারছে না। সেই লাঞ্চ করে রুমের ভেতরে প্রবেশ করেছি, আর বের হইনি। রুমে বসে ইরার জন্য অপেক্ষা করছি কখন ইরা আসবে, বাট ওর কোনো খবরই নেই। রুমে শুয়ে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে বেলকনিতে গেলাম। বেলকনি শেষ কর্নারে রেখে দেওয়া চেয়ারে বসে মোবাইল দেখতে লাগলাম। 10 মিনিট এভাবেই কেটে গেল। বাইরে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। বাড়ির আশেপাশে থাকা সকল ল্যাম্পপোস্টের লাইট জ্বলে উঠেছে। বাইরে সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে
অন্য ভাবনায় মগ্ন হয়ে গিয়েছিলাম। হঠাৎ কলিং বেলের আওয়াজে বাস্তবে ফিরলাম। দৌড়ে রুম থেকে বের হয়ে দরজা খুললাম। দরজার বাইরে ইরা দাঁড়িয়ে আছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। ইরাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে নিজের রুমে নিয়ে গেলাম। অবনী ও আম্মু ড্রয়িং রুমে বসেছিল। আমার এমন কর্মকাণ্ড দেখে তারা কিছু বলো না, লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসলো। ইরাকে নিজের রুমে নিয়ে এসে খাটের উপর বসিয়ে দিয়ে চেয়ার নিয়ে ওর সামনে বসলাম। কি হয়েছে? আমাকে এভাবে রুমে নিয়ে আসছেন কেন? সবাই কি ভাবছে বলুন তো? তাদের কথা বাদ দিন, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি চলে যেতে পারেন। জি বলুন। আমার আম্মু কি আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? ইরা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো, কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আপনার বিয়ে ঠিক হয়েছে সেটা আমার সাথে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। কার সাথে হয়েছে সেটা জানি না। আম্মু বলল, আমার চেনা কোনো মেয়ের সাথে। আমার চেনা বলতে শুধু আপনি, তাই আপনাকেই জিজ্ঞেস করছি আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে কিনা। ও, বিয়ের বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি, তাই কিছু জানি না। যদি জানতে পারি তাহলে আপনাকে জানাবো। ঠিক আছে, আপনি তাহলে যান। ইরা তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। ইরাও জানে না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। আম্মুকে জিজ্ঞেস করলে তার এক কথার উত্তর, বিয়ের আগে দেখা না করাই ভালো, যা দেখার বিয়ের পরে দেখে নিস। আর তাছাড়াও এখন বিয়ে দেখা করে লাভ নেই, বিয়ে বন্ধ হবে না। আম্মু যে এটাই বলবে সেটাই একদম নিষেধ, কারণ ছোট থেকে তাকে দেখে আসে, সে যা চিন্তা করে তাই করে। ড্রয়িং রুমে আম্মু ইরা অবনীর কথা শুনতে পেলাম। কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে এবং হাসাহাসি করছে। আমাকে নিয়ে হাসাহাসি করছে কিনা সেটা জানার জন্য ড্রয়িং রুমে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, এত হাসাহাসি কিসের? আস্তে আস্তে হাসতে পারো না? তোর সমস্যা হলে তুই বাইরে চলে যা, আমরা আস্তে আস্তে হাসবো পারবো না, মন খুলে জোরে জোরে হাসবো। আমার বাড়িতে জোরে জোরে হাসা নিষেধ, তাই কেউ জোরে হাসবি না, আমার অনেক সমস্যা হয়। এই বলে আবার নিজের রুমে ফিরে এলাম। এখন হাসি শব্দ আমার রুমে আসে না। হাসাহাসি বন্ধ করে টিভি দেখায় ব্যস্ত হয়ে পড়েছে। আমার রুমে টিভি নেই, কারণ খুব বেশি টিভি দেখি না। হাতে একটা মোবাইল আছে, সেটা দিয়ে সারাদিন কাটিয়ে দিতে পারি। সেদিনের মতো কোনো রকমভাবে কেটে গেল। রাতে ডিনার করে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো অবনীর ডাকে। ঘুম ঘুম চোখ নিয়ে ঘড়ির দিকে তাকালাম। ভোর 7টা বাজে, 9:30 থেকে অফিস। কালকে রাতে অবনীকে বলেছিলাম ভোরে ডেকে দিতে, সে সেটাই দিয়েছে। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হলাম। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম নতুন অফিসের দিকে। বাড়ি থেকে অফিস অনেক দূরে, তাই যেতেও সময় লাগবে। রিক্সা নিয়ে অফিসের দিকে যাচ্ছি। রাস্তায় জ্যাম থাকার কারণে অফিসের সামনে আসতে একটু লেট হয়ে গিয়েছে। বাড়ি থেকে বের হয়েছিলাম 8:30-এ, এখন 9:15 বাজে। যেহেতু আজকে প্রথম দিন, তাই 15 মিনিট আগে এসেছি। রিক্সা ভাড়া দিয়ে অফিসের ভেতর প্রবেশ করলাম। ভেতরে গিয়ে ম্যানেজার সাহেবের কেবিন খুঁজছিলাম। এমন সময় অফিসের পিয়ন এসে বলল, কাকে খুঁজছেন? আমি ম্যানেজারের কেবিন খুঁজছিলাম। এটা বলার সঙ্গে সঙ্গে উনি বলল, আমার সাথে আসুন। আমি পিয়নের পেছন পেছন যেতে লাগলাম। পিয়ন আমাকে নিয়ে একটা রুমে প্রবেশ করলো। চেয়ারে একজন মধ্যবয়স্ক লোক বসে আছে, উনি ম্যানেজার। পিয়ন আমাকে দেখিয়ে ম্যানেজারকে বলল, ছেলেটা আপনাকে খুঁজছে, দেখে মনে হচ্ছে আজকে নতুন জয়েন করেছে। তুমি যাও, আমি ওনার সাথে কথা বলছি। পিয়ন চলে গেল। আমি ম্যানেজারের দিকে তাকালাম। ম্যানেজার নিজের হাতের ইশারা দিয়ে আমাকে চেয়ারে বসতে বললেন। আমি বসে পড়লাম। আপনার নাম কি? সাজ্জাদ কিয়ার। নতুন জয়েন করেছেন? হ্যাঁ। এর আগে কোথাও কাজ করেছেন? না, এখানেই প্রথম। ঠিক আছে, আমি পিয়নকে বলে দিচ্ছি আপনার ডেস্ক দেখিয়ে দিবে। একটু পর আমাদের লোক গিয়ে আপনাকে কাজ বুঝিয়ে দিয়ে আসবে। ওকে স্যার। তখন ম্যানেজার সাহেব একটা প্যাকেট বের করে আমার হাতে দিয়ে বললেন, নিন আপনার 1 মাসের অগ্রিম বেতন। এটা আগে দিলাম যেন কাজে উৎসাহ বাড়ে, বুঝছেন? জি স্যার। ঠিক আছে, এবার আসুন। পিয়নকে গিয়ে নতুন ডেস্কের কথা বলুন, দেখিয়ে দিবে। আমি দেরি না করে রুম থেকে বের হয়ে এসে পিয়নকে ডেস্কের কথা বললাম। পিয়ন আমাকে ডেস্কে দেখিয়ে দিয়ে চলে গেল। আপনাদের বলে দেই, আমার বেতন 30,000 টাকা করে দেবে বলা হয়েছিল। এখন ঠিক তত টাকাই পেয়েছি। আমার ছোট পরিবার, এই টাকাতে আরামে চলে যাবে। ডেস্কে বসে অন্যদের কাজ করা দেখছি, যদি তাদের কাজ দেখে আমি কিছুটা বুঝতে পারি। কিন্তু না, এক একজনের এক এক রকম কাজ দেওয়া হয়েছে। আমি নিজেও জানি না আমাকে কি কাজ দেওয়া হবে। একটু পর পিয়ন একজনকে তার সাথে করে নিয়ে এসে আমাকে দেখিয়ে বলল, ওনাকে কাজ বুঝিয়ে দিন। পিয়নের সাথে আসা লোকটি আমাকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। আমি যে কোনো জিনিস বা কাজ খুব সহজেই বুঝে যাই, তাই এটাও বুঝে গেলাম। একবার ভালো করে দেখিয়ে দেওয়ার পর আমার মাথায় কাজ করার পদ্ধতি ঢুকে গেল, তাই লোকটার দেখানো নিয়মে কাজ করতে লাগলাম। প্রথমে 1-2 বার একটু ভুল হয়েছিল, কিন্তু কয়েকবার করার পর সব ঠিক হয়ে গেছে। সারাদিন এইভাবে কাজ করে সন্ধ্যায় বাড়িতে ফিরলাম।
সারাদিন কাজ করে শরীর অনেক ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আবার অফিসে গেলাম, সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি এলাম। এইভাবে দেখতে দেখতে বিয়ের দিন মানে শুক্রবার চলে আসলো। আজকে সন্ধ্যায় বিয়ে, অথচ বাড়িতে তেমন আয়োজন নেই। আম্মু বলেছিল বাইরে কাউকে বিয়েতে ডাকবে না, দুই পরিবারের লোকজন সাথে থেকে নাকি বিয়ে পড়িয়ে দেবে। আজ বিয়ে হবে এটা জানলো, মেয়ের বিষয়ে কিছু জানতে পারেনি। কোন মেয়ের সাথে আমার বিয়ে হবে না হবে সেগুলো কিছু জানে না। ইরা বলতে চেয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে ইরের সাথে দেখা হচ্ছে না। তার সাথে সে নাকি আমার বাড়িতে আসে না। এখন দুপুর 3টা বাজে, নিজের রুমে শুয়েছিলাম। এমন সময় অবনী আমার রুমে প্রবেশ করে বলতে লাগলো, ভাইয়া এখনো শুয়ে আছিস কেন? তাড়াতাড়ি ওঠ, বাইরে আমার বান্ধবীরা এসেছে, একটু পর আমার সকালে রওনা দিব। তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেন। অবনীর কথা শুনে আমি দেরি না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর বিয়ের জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দেখলাম অবনী কয়েকজন বান্ধবীর সাথে বসে বসে গল্প করছে। আমাকে রুম থেকে বের হতে দেখে ওরা আমার রুমের ভেতরে চলে গেল। একসাথে এতগুলো মেয়েকে আমার রুমে প্রবেশ করতে দেখে অনেকটা অবাক হলাম। রুমের ভেতরে অবনীও ছিল, তাই আমি অবনীকে ডেকে বললাম, এতগুলো মেয়ে নিয়ে আমার রুমে কি করবে? বের হ তাড়াতাড়ি। বের হবো কেন? তোর ওয়াশরুমে আমাদের অনেক কাজ, সেগুলো শেষ করে তোর রুম মুক্ত করে দিব। কাজ শেষ না হওয়া পর্যন্ত রুম ফাঁকা পাবি না কিন্তু। এটা বলে রুমের দরজাটা লাগিয়ে দিল। আমি বাইরে থেকে অনেকবার ডাকলাম, কিন্তু ওরা কেউ দরজা খুললো না। আমি হতভাগ্য হয়ে অন্য কোনো উপায় না পেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলাম। বিকেল 5টার সময় আম্মু ড্রয়িং রুমে এসে বলল, বসে বসে টিভি দেখছিস কেন? তোর কোনো বন্ধু বান্ধব থাকলে আসতে বল, তোর বোনকে নিয়ে আসতে একা যাবি নাকি? বন্ধু কোথায় পাবো? আমার যে বন্ধু আছে তারা সবাই জেলার বাইরে থাকে। তার চেয়ে বড় কথা হলো ওদের হাতে এতটা সময় নেই যে আমার বিয়েতে আসবে। সবাই নিজের পরিবার নিয়ে ব্যস্ত আছে। ও আচ্ছা, আমি তাহলে তোর মামাকে আসতে বলি, এটাই ভালো হবে, কি বলিস? সেটা তোমার ইচ্ছে, এর ভেতরে আমি কিছু বলবো না। আম্মু কিছু না বলে অন্য রুমে চলে গেল। একটু পর মামা বাড়িতে এলো। তারপর আমরা তাকে নিয়ে রওনা দিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। মেয়ে কোথায় থাকে সেটা আমি জানি না, আম্মু রাস্তা বলে দিয়েছে। ড্রাইভার সে অনুযায়ী গাড়ি নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ যাওয়ার পর আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। আম্মু গাড়ি থেকে নামলো, সাথে আমাকেও নামতে বললো। আমি নামার পর সবাই মিলে ভেতরে গেলাম। আমরা মোট 4 জনের মতো লোক আছি, তবে আমাদের সাথে অবনী আসেনি। আমি, আম্মু, মামা এবং ওনার একজন লোক এসেছে। আমার বিয়ের বিষয়ে কাউকে তেমন জানানো হয়নি, তাই কেউ আসেনি। যদি তাদের দাওয়া দিতাম তবুও তারা আসতে পারতো না, তাই ইচ্ছে করেই বলিনি। মেয়ের বাড়িতেও তেমন একটা মেহমান দেখলাম না, তেমন বড় মাপের আয়োজন করেনি তারাও। সন্ধ্যার একটু আগ দিয়ে কাজে এসে আমাদের বিয়েটা পড়িয়ে গেল। আমার বউ আমার পাশে বসে আছে, অথচ আমি ওর চেহারাটাও দেখতে পাচ্ছি না, কারণ সে অন্য মেয়েদের মতো বিয়ে শাড়ি পরে নেই, বরকা পরে আছে, সাথে পুরো মুখটা ঢেকে রেখেছে। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে, কারণ আমার কাছে বোরকা পরা মেয়েদের খুব ভালো লাগে। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর ঘন্টাখানেক মেয়ের বাড়িতে থেকে আমরা বউকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়িতে আসার পর অবনী এসে বউকে আমার রুমে নিয়ে গেল। বাড়ির সবাই এখন নতুন মেহমানকে নিয়ে ব্যস্ত। আমাকে সময় দেওয়ার মতো সময় কারোর কাছেই নেই। আমি অসহায় ছেলের মতো মোবাইলটা নিয়ে ড্রয়িং রুমে বসে চালাতে লাগলাম। রাত 11টার দিকে অবনী আমাকে রুমে যেতে বলল। তখন আমার চোখ ঘুমে একাকার, কারণ আমি বেশি রাত জেগে থাকি না। যত তাড়াতাড়ি সম্ভব হয় ঘুমিয়ে পড়ে ঘুম ঘুম চোখ নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলাম। তখন খাটের উপর থেকে আমার বউ নেমে এসে আমাকে সালাম করে, আবার খাটের উপর গিয়ে বসে পড়ল। আমার চোখে অনেক ঘুম ছিল, তাই ঝিমঝিম করতে করতে খাটের উপর গিয়ে বসলাম। সে এখনো বোরকা পরে নিজের মুখ ঢেকে আছে। আমার এরকম অবস্থা দেখে সে বলতে লাগলো, আপনি এরকম করছেন কেন? নেশা করেছেন নাকি? কথাটা শুনে মুহূর্তের মধ্যে চোখ থেকে ঘুম উড়ে গেল। বড় বড় চোখ করে আমার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, আমাকে দেখে কি আপনার নেশাখোর মনে হয়? আমি সেটা বলিনি। আপনি যেমন ব্যবহার করছেন তাতে বোঝা যাচ্ছে আপনি কিছু খেয়েছেন। আমি কিছু খাইনি, আমার অনেক ঘুম পেয়েছে, তাই এমন করছি। এত সুন্দর রাতে আপনার ঘুম পাচ্ছে? আমাকে বিয়ে করে নিয়ে এলেন, কই রাতভর আমার সাথে গল্প করবেন, সেটা না করে আপনার ঘুম এসে গেল? আপনার সাথে কি গল্প করব? আপনাকে তো ভালো করে চিনি না, চিনলে না হয় গল্প করতাম। মেয়েটি কিছুটা অবাক হয়ে বলল, আমাকে চেনেন না? না। আপনার নাম কি? একটু অপেক্ষা করুন, আমি বোরখা খুলে আসছি। এটা বলে মেয়েটা হাতে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। মেয়েটার হাতের স্টাইল আমার কেমন যেন চেনে চেনে লাগছে। ইরার সাথে অনেকটা মিল আছে, তবে ইরার কণ্ঠ এবং এই মেয়েটার কণ্ঠে অনেক পার্থক্য আছে।
অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমে থাকার পর সেখান থেকে বের হলো। এখন শাড়ি পরে আছে, তবে মুখটা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। মেয়েটা আস্তে আস্তে খাটের উপরে এসে আমার পাশে বসলো। তারপর বলতে লাগলো, আমি চাই আপনি আমার মুখের কাপড় সরিয়ে আমাকে দেখুন। আমার মেয়েটাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটা দেখার জন্য আমার মনটা কেমন করছে। তাই বেশি দেরি না করে মেয়েটার মুখ থেকে কাপড়টা সরিয়ে দিলাম। মেয়েটা কোনো প্রকার বাধা দিল না, দেবেই বা কেন? হাজার হোক আমি তার স্বামী। কাপড় সরিয়ে মেয়েটার মুখ দেখে আমি চমকে উঠলাম, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো ইরা। লাস্ট 4 বছর আগে ইরার চেহারা দেখেছিলাম এবং আজকে দেখলাম আগের চেয়ে চেহারা অনেক সুন্দর হয়ে গিয়েছে। যে কেউ দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য হবে। আমি ওর চোখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ইরা বলল, এইভাবে কি দেখেন? এইরকম ভাবে তাকিয়ে থাকবেন না। আপনার এরকম চাহনি আপনার প্রেমে পড়তে বাধ্য করবে আমাকে। প্রেমে পড়তে মন চাইলে পড়ো, আমি তো না করিনি। তবে তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবে। হ্যাঁ বলুন। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে তো শুধু প্রশ্নের উত্তরই দিয়ে যাচ্ছে। বলুন এবারের প্রশ্ন কি? আমার বিয়েটা যে আপনার সাথে হবে এটা আপনি জানা সত্ত্বেও আমাকে বলেননি কেন? আমি নিজেই তো 2 দিন আগে জানতে পারলাম। সেদিন থেকে আপনার সাথে দেখা হয়নি, তাই জানাতেও পারিনি। যখন জানতে পারলেন আপনার সাথে আমার বিয়ে, তখন বিয়ে করতে রাজি ছিলেন? আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। তিনি যার সঙ্গে আমার বিয়ে দিবে আমি তাকে নিয়েই সংসার করব। এটা বলে ইরা আমার ডান হাত জড়িয়ে ধরলো। ইরার এমন কাজে আমি তেমন একটা অবাক হলাম না। ওর তো একটা ভালো লাগা কাজ করতে লাগলো। আমি যদি আপনাকে মেনে না নেই তাহলে কি করবেন? আপনি আমাকে অবহেলা করুন, মারধর করুন, মেনে না নিন, পৃথিবীর সব রকম অত্যাচার করলেও আমি আপনাকে ছেড়ে যাব না। আপনার সাথে সারা জীবন থাকার জন্য বিয়ে করেছি, তাই থাকবো। আপনি শুধু আমাকে দুবেলা খাবার এবং মাঝে মাঝে কাপড় চোপড় কিনে দিয়ে তাই হবে। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো কিছুই লাগবে না। আপনি আমার পাশে থাকলেই সব হবে। এটাকে বিয়ে করে নিজেকে কেমন যেন ভাগ্যবান মনে হচ্ছে। এমন একটা মেয়ে আমার বউ হবে এটা ভাবতেও পারেনি। কি হলো, কোথায় হারিয়ে গেলেন? এরা আমার শরীরে ধাক্কা দিল। ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরলাম। তারপর নিজেকে সামনে নিয়ে বললাম, না, কোথাও হারিয়ে যায়নি, আপনার পাশে আছি। এখন যান, ওযু করে আসুন। দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নতুন জীবন শুরু করার জন্য শুকরিয়া আদায় করব। আমি আর দেরি করলাম না, ওয়াশরুমে গিয়ে অজু করলাম। তারপর ইরাও অজু করে নিল। দুজনে অজু করা শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। আল্লাহর কাছে নতুন দাম্পত্য জীবনের জন্য শুকরিয়া আদায় করলাম। নামাজ শেষে দুজনে আবার খাটের উপর এসে বসলাম। দেখেন, ভার্সিটি লাইফে আপনার সাথে যা করেছিলাম সেগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। আশা করি আমাকে ক্ষমা করে দিবেন এবং ওইসব অতীতের কথাগুলো আপনার মন থেকে বের করে দেবেন। আমি ওইসব কথা মনে রাখিনি, আর ক্ষমা অনেক আগেই করে দিয়েছি। ধন্যবাদ। মাঝে মাঝে এমন ভুল করলে ক্ষমা করবেন তো? করব, তবে ফ্রিতে নয়। আজকাল ফ্রি কাজ করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমি কখন বললাম যে ফ্রিতে কাজ করব? আপনাকে সব সময় যে আদর করব সেগুলো কি হবে? এটা বলে ইরা লজ্জায় নিজের মুখটা আমার বুকে লুকালো। পাওনার কথা শুনে আমার দেনমোহরের কথা মনে পড়ে গেল। তখন বললাম, আমাদের দেনমোহর কত করা হয়েছে? 1101 টাকা। আমি টাকা বের করে ইরার হাতে দিলাম। তবে ইরা টাকাগুলো না নিয়ে আমাকে ফিরিয়ে দিয়ে বলল, আমার এই টাকা লাগবে না। আপনি সারা জীবন আমার পাশে থাকলেই হবে। আপনার দুঃখে কষ্টে আনন্দে আমাকে আপনার পাশে অংশীদার বানিয়ে রাখবেন, তাতেই হবে। তোমার এত ভালোবাসা আমি কি করে রাখবো? আমি শিখিয়ে দেব কিভাবে ভালোবাসা রাখতে হবে। শুধু আপনি আমার সাথে থাকবেন, তাতেই হবে। রাত 3টার সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এমন সময় আমার কানে ইরা ফিস ফিস কণ্ঠে বলে উঠল, ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। সারা জীবন এভাবেই ভালোবেসে যাব। আপনি আমাকে এভাবে ভালোবাসবেন তো? আমি ইরার কপালে ভালোবাসার একটা স্পর্শ দিয়ে বললাম, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি এবং সারা জীবন এভাবেই ভালোবেসে যাব। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।